আচ্ছা, সো গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম, সো অনেকেই পারছেন করতে, ম্যাক্সিমামই আর কি পারছেন, এবং কিছু আছেন যারা পারেন নাই। আর আমি আশা করছি সবাই চেষ্টা করছিলেন অন্তত আর কি। সো অনেক ভালো ইমপ্রুভমেন্টটা ছিল, আমি মেজরিটি হিসেবে ধরতেছি। সো ম্যাক্সিমামই ভালো করছেন আর কি, খুব সুন্দর হয়েছে, স্পেশালি রাজ্জাক ভাইয়েরটা, আর আদিলেরটা ভালো হয়েছে। অন্যান্য যারা করছেন সবারই অনেক ভালো হয়েছে আর কি। সো প্র্যাকটিস করতে থাকবেন, এবং একটা জিনিস আমি ফলো করছি, যেখানে আপনাদের মেইন ইস্যুটা ছিল এই জায়গাটা, এই যে সেকশন দুইটাকে একসাথে নিয়ে আসা যায় আর কি। সো এটা আমি বুঝাইছিলাম একবার, এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে এটা সামনাসামনি চলে আসে। তো ম্যাক্সিমামে কী করছেন আসলে ডিভের উপর দিয়ে দিছিলেন, কেউ কেউ করছেন কি ডিভের উপর দিচ্ছেন, আবার কেউ করছেন একটাই দিছেন এবং অন্যটায় দেন নাই। ঠিক আছে, যেমন একটা প্যারাগ্রাফ যদি ধরি, এটাকে একটা সেকশনে দিছেন ডিসপ্লে ইনলাইন ব্লক এবং নেক্সটটায় দেন নাই আর কি। সো করে অনেকেরই হয়েছে আর কি দেখলাম, এবং হভারটা যে সবাই নিয়ে আসতে পারছেন এটা অনেক বড় একটা জিনিস, হভার এফেক্টটা। যারা এখনও করতে পারেন নাই বা স্টিল হাফ করছেন বা হাফ করেন নাই, তো তারা কী করবেন, ওই ইউটিউব গুগলে হেল্প নেবেন। আর ডাব্লিউজি স্কুলের কথা তো বললাম, এবং বলছিলাম যে আমার এই যে রেকর্ডিংগুলো আছে, রেকর্ডিংগুলো দেখে দেখে করবেন আর কি। সো বেস্ট হবে হ্যালো হুম আমি হুম ওই যে নিচে যে হবার যেটা আছে হুম নিচে উইজার্ডের পিকচারের নিচে পিকচারের নিচে ওইটা, একটু পরে যে যে এটা সাদার কালারটা আছে না হলুদ কালার হোয়াইট কালার ওটা সরি ইয়েলো কালার যেটা এই ইয়েলো কালারটা ইয়েলো কালার, করে কিলা ইয়েলো কালার মানে ওই মি উইথ হোভার ইফেক্ট বলতেছেন হ্যাঁ হ্যাঁ এটা? হ্যাঁ ওইটা ওইটাও তো টেক্সট কালার, আমি পি টেকটা নিছি, এটাকে একটা পি টেকে নিছি, পি টেকের ভিতরেই ওকে কালার করছি, যেমন কালার দিছি ওই ইয়েলো কালার পি টেকের, শুধু স্পেসিফিকলি। পিটাকে আলাদা হুম ও, হুম পি টেকে কি আলাদা, আলাদা করে আলাদা করে। ধরো এই যে ও এতটুক বুঝছি থেকে বুঝছি। এতটুক পর্যন্ত একটা ডিভ, ঠিক আছে, এতটুক হুম হুম থেকে এতটুক পর্যন্ত ডিভ, ডিভের ভিতর ডিভ থাকে, আমি বলছিলাম মানে ডিভের উপরে যে হ্যাঁ কন্টেন্টগুলো হ্যাঁ আমরা সে ধরে এটাকে পিটেক ধরছি, এটাও একটা পিটেক। সো ওইটাকে আমার স্টাইল করার ও জন্য আলাদা ওর ভিতরে পিকচার কাজ, আলাদা পিটেকে কাজ করা লাগবে। সো অনেকেই কী করছেন দেখলাম ইনলাইন সিএসএস করছেন, যেটা আমি কাম্য করি নাই। আমি অনেকবার বলছিলাম আপনাদেরকে ইয়াতে এক্সটার্নাল সিএসএস করার জন্য, এবং বুটস্ট্র্যাপের হেল্প তো কেউ নেয়নি নাই, এটা খুবই বাজে একটা জিনিস ছিল। বুটস্ট্র্যাপটা অনেকে লিঙ্ক আপও করার নাই, কয়েকজন ছাড়া, 2-3 জন 4 জন ছাড়া সবাই কী করছেন সিএসএস দিয়ে ইয়াটা করছেন আর কি। সো বুটস্ট্র্যাপ কীভাবে কানেক্ট করতে হয়, এবং বুটস্ট্র্যাপের আশা করছিলাম 1-2টা ক্লাস অন্তত আপনারা ইউজ করবেন, ঠিক আছে। যেমন বিজি কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, বিজি কালারটা অ্যাটলিস্ট চেঞ্জ করা যাইতো বুটস্ট্র্যাপ দিয়ে। তো সমস্যা নেই, প্রথম অবস্থায় এরকম হবে, ইন ফিউচার আশা করছি আমরা ঠিক হয়ে যাবে আর কি, এটা সমস্যা নেই। আচ্ছা, সো এখন যারা করতে পারলেন, ঠিক আছে, এরকম একটা ইয়া বানাইতে পারলেন, আমরা এর আউটপুটটা দেখে আসি যে এই যে করলাম এতটুকু যে শিখলাম, এতটুকু শিখে কি মার্কেট প্লেসে আসতে পারবো, বা মার্কেট প্লেসের কোনো কাজটা আছে কিনা, ঠিক আছে, মার্কেট প্লেসের কোনো কাজ বা এরকম আমরা পাইতে পারি কিনা। এতটুকু পর্যন্ত, এই যে ধরেন আমি ধরে নিলাম সবাই এখানে এটা পারছেন, এতটুকু থেকে এত পর্যন্ত ইয়া করতে পারছেন। সো দেখে আসি এরকম কোনো কাজ মার্কেট প্লেসে আসছে কিনা বা আমি করছি কিনা। তো তার জন্য আমি প্রথমে ফাইবারে যাই, সুইচ টু বাইং। এটা জাস্ট আপনাদেরকে আপনাদের ইন্সপিরেশন জোগানোর জন্য, ঠিক আছে, যে এতটুকু কাজ করলাম, আমাদের এতটুকু যে শিখলেন আপনারা, এর জন্য কি কোনো সার্ভিস মানে অলরেডি কোনো সেলার দিছে কিনা, বা এর জন্য কোনো কাজ টাজ আছে কিনা। তো সিম্পলি আমি কী করি, HTML লিখে শুধু একটা সার্চ করি, ঠিক আছে, HTML লিখে একটা সার্চ করলাম। আচ্ছা, সো HTML লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এই সার্চিং আমি ফাইবারে দিছি, যেখানে আমি কাজ করি সেখানে, বা যেখানে আমরা কাজ করব, বা যার জন্য আর কি এইগুলো সব। সো দেখেন, ওই যে একটা HTML লিখে সার্চ দিলাম, এই দেখেন এগুলো কিন্তু সব সার্ভিস বা গিগ বলা হয়, ঠিক আছে। গিগ কি আমি এগুলো বুঝাইছিলাম প্রথম ক্লাসে, সমস্যা নেই, আরও ক্লাস নিব আমরা ফাইবার নিয়ে। সো আপাতত ধরেন এগুলো গিগ। এখানে যদি এক পেজে প্রায় 100-এর উপরে কী আছে, গিগগুলো আছে HTML-এর, শুধু HTML বা CSS, এতটুকু বুটস্ট্র্যাপ এতটুকু পর্যন্ত। এখানে দেখেন আরও আমার নেভিগেশনের অপশন আছে 2, 3, 4, 10, মানে আরও অগণিত, ঠিক আছে, গণনা করা যায় না। সো দেখুন একটা গিগ আমি ওপেন করি, ঠিক আছে, যেমন এই গিগটা আমি ওপেন করতেছি, বা এই সার্ভিসটা কী আছে ওর ভিতরে আমি এটা দেখার জন্য ওপেন করতেছি এটা।
এভাবে কীরকম একটা গিগ বানানো যায় বা কীভাবে গিগটাকে আর কীরকম শো করানো যায় এটা আমরা শিখবো যখন আমরা কাজ পুরোপুরি শিখে ফেলবো, যখন আমরা মার্কেট প্লেসে আসবো তখন। দেখো উনি একটা অফার করতেছে যে আই উইল এডিট HTML অ্যান্ড CSS অন ইউর ওয়েব পেজ। সো এটা একটা হেডিং, ঠিক আছে, হেডিং ও আর কি যে সামারি যেটাকে বলা হয়, যে ওর পুরো সার্ভিসের একটা অংশ, যে এই 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 হেডিংটা পড়ে কিন্তু বুঝে নিতে পারতেছি একটা HTML টাইপ কিছু একটা আছে, ঠিক আছে। তো দেখো ও কীরকম কাজ করে। ও কিন্তু অলরেডি লেভেল 2 সেলার, বা আমি যে সেলার ও সেলার। 671টা অর্ডার অলরেডি মানে রিভিউ আছে আর কি, 5 স্টার, ঠিক আছে, 671টা, এবং 2 অর্ডার্সই ওর রানিং চলতেছে 2 অর্ডার্স। সো বেসিক, একদম বেসিক একটা গিগ। দেখি ও কী করে। এই যে ডিভ ক্লাস, এক্সট্রা বক্স, এই যে পিটেক, এগুলো আমরা শিখছি না, এগুলো কীভাবে করতে হয়, বা ক্লাস, এই যে এটা একটা এক্সট্রা বক্স, এটা একটা ক্লাস, বুস্টস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে। সো এই জাস্ট এতটুকু একটা ক্লাস কী করছে, ও অ্যাড করে দিছে। অ্যাড করার পর ওর জন্য ও সার্ভিস চার্জ কী চাচ্ছে দেখি, $15, ঠিক আছে। 2 চেঞ্জেস, আই উইল ওয়ার্ক 2 ইস্যুস অফ HTML CSS। যেমন ইস্যু বলতে আমি এখন কী বুঝাই, যদি এই ওয়েবসাইটে যাই যেখানে দিছি, সে ধরো অনেকের প্রবলেম হয়েছে আপনাদের, যে কেউ হোভার আনতে পারছিলেন না, এবং কেউ কী করছেন, এই যে একজন বলল যে এই যে কালারটা কীভাবে চেঞ্জ করতে হয়। সে ধরো ও ক্লায়েন্ট ছিল, ও আমি সেলার, এবং যে কোয়েশনটা করছে কাশেম, ও ছিল ক্লায়েন্ট এবং আমি একজন সেলার। এখন ও কী করছে যে এই কালারটা কীভাবে নিয়ে আসা যায় ও এটা জানে না, বা এটা করতে পারে নাই। এখন আমি মেন্টর আছি, ও স্বাভাবিক আমাকে জিজ্ঞাসা করবে, আমি এর সলিউশনটা দিয়ে দিব। কিন্তু সে যদি একজন ক্লায়েন্ট হয়, এবং স্পেশালি যদি কোনো ইউএসএ কান্ট্রির হয়, ইউএসএর হয় বা ইউরোপের কোনো একটা কান্ট্রির হয়, তাহলে ওর এত সময় নাই যে এটা নিয়ে ইউটিউবে ও সার্চ করবে যে কীভাবে এই যে পিটেগের কালারটা চেঞ্জ করতে হয়, এত সময় ওদের নাই। তার জন্যই কি আমরা আছি এই চেঞ্জটা করার জন্য। এই যে সিম্পল চেঞ্জটা, মানে এই কালারটা আমাকে হয়তো এমন হতে পারে যে ও চেষ্টা করছে কিন্তু এই কালারটা আনতে পারে নাই, ঠিক আছে, ওর কালারটা হোয়াইটই রয়েছে। তো কী করবে, এর জন্য এসে হায়ার করবে, এটা একটা কিন্তু ইস্যু, ঠিক আছে। এই যে আমি কালারটাকে ফিক্স করে দিলাম, বা বললাম যে এটা পিটেকের আন্ডারে স্টাইল শিট দিয়ে দিলে এই কালারটা ইয়েলো হয়ে যাবে, ওইটাও কিন্তু একটা সার্ভিস বা ওইটা একটা ইস্যু। সো এরকম কী করে, এরকম ধরলাম হ্যাঁ, এরকম ধরলাম আরও একটা ইস্যু আছে, 2টা ইস্যু না, আরও একটা ইস্যু সে ধরো এই যে একটা লিঙ্কটা অ্যাড করছি, বা এই যে এই আন্ডারলাইনটা অ্যাড করছি না, এই আন্ডারলাইনেও একটা ইস্যু, মানে যেটা ক্লায়েন্ট পারে নাই করতে, ঠিক আছে। সো এটা 2টা ইস্যু আমাদের হয়ে গেল। একটা হচ্ছে গিয়ে এই পিটাকে কীভাবে কালার আনতে হয়, আর এই ওয়েব উইজার্ডের নিচে বা একটা এই ট্যাগের নিচে কীভাবে একটা আন্ডারলাইন আনতে হয়। সো 2টা ইস্যু হয়ে গেল, 2টা ইস্যু পারি নাই আমরা। আচ্ছা, পিঠে কালার আনাটা আবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, আমি আসতেছি ওইটার উপরে, হ্যাঁ, এটা বুঝাইনি এটা। সো দেখো এইখানে 2টা টাস্ক, ঠিক আছে, 2 ইস্যু বলছে এখানে। সো 2 ইস্যু মানে আমরা কিন্তু 2 ইস্যু পাইছি না, আমরা 2 ইস্যু কিন্তু পাইয়া গেছি। একটা ইস্যু হচ্ছে আমাদের কীভাবে এটাকে কালার করতে হয়, এবং সেকেন্ড যে ইস্যু এটার নিচে কীভাবে আন্ডারলাইনটা আনতে হয়, এটা 2টা ইস্যু হয়ে গেছে। সো এই দেখো ও কি বলছে যে আমি এরকম ডিফারেন্ট কোনো ইস্যু হইতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা একটা ইস্যু কিন্তু, ঠিক আছে। সো আমি এরকম 2টা ইস্যু করবো, ফিক্স করবো, তোমার ওয়েবসাইটে আমি করে দিব, হয়তো বা 10 থেকে 15 মিনিটের কাজ। ও চার্জ করতেছে কত, $15। সো আমরা এটা তো আমরা পারি না, যেহেতু এটা আমরা তো আরও এক্সট্রিম অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। এগুলো আমরা ক্রিয়েট করছি, ইমেজ নিয়ে আসছি, হভার আসতেছে, মানে সবগুলোই আর কি আমরা নিয়ে আসতেছি। তো কিন্তু দেখেন আমরা অলরেডি কিন্তু জানি কীভাবে কাজটা করতে হয়। তো এই কাজটা যদি আমাদের দেওয়া হয়, এরকম 2 ইস্যু যদি আমাদেরকে ফেস করার জন্য দেওয়া হয়, আমরা কিন্তু এটা ইজিলি পারবো। হয়তো প্রথম অবস্থায় পারবো না, আরও প্র্যাকটিস লাগবে আমাদের এই পজিশনে আসতে। সো প্র্যাকটিস কিন্তু আমরা কিন্তু এই ওয়ার্কটা শিখে ফেলছি বা কাজটা শিখে ফেলছি, তার জন্য কী চার্জ করতেছে, $15 চার্জ করতেছে এই জাস্ট 15 মিনিটের কাজের জন্য। তো চিন্তা করুন একজন ক্লায়েন্ট আসলো এই ইস্যু নিয়ে, এখানে তো হাজার ক্লায়েন্ট আছে, ঠিক আছে। সো দিনে যদি অ্যাটলিস্ট 5টা ক্লায়েন্ট আসে, এরকম 5টা কিন্তু একদম সিম্পল ব্যাপার, দিনে 5টা ক্লায়েন্ট আসা, ঠিক আছে। সো একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি যাই, এখানে দেখো 5 চেঞ্জ, মানে 5টা চেঞ্জ করবে HTML CSS জাস্ট কোড ইউজ করে, এর জন্য $50 দাবি করতেছে, ঠিক আছে, 5টা চেঞ্জের জন্য। আর প্রিমিয়ামে যদি যাই, এখানে পেজ রিমার্ক, মানে মাল্টিপল ইস্যুস অফ HTML CSS কোডের ইন্টায়ার ওয়েব পেজ, এটাকে যদি একটা ওয়েব পেজ ধরা হয়, এই যে পুরোটা একটা ওয়েব পেজ, এখানে আর মাল্টিপল মানে কি, মানে 4-এর অধিক, 5-এর অধিক, হতে পারে 10টা, হতে পারে 11টা, যেটা আমরা ফিক্স করতে পারতেছি না। এটা জাস্ট সিম্পল কয়েকটা সেকশন নিয়ে আসে। তো একটা ওয়েব পেজের তো অনেকগুলো সেকশন থাকবে, বা অনেক ইয়াগুলো থাকবে আর কি। সো সেরকম ইস্যু সলভ করে দিবে। কত $চার্জ করবে,
চার্জ করবে হইল গিয়া $100, সিম্পল, একদম সিম্পল ইস্যু, $100 চার্জ করবে। সো এরকম একজন মাত্র দিছে, হাজার হাজার সেলার আছে, সেলার যেমন আছে বায়ারও এরকম আছে। আর যেহেতু প্রবলেম আছে, তো প্রবলেমের সলিউশনও আছে, ঠিক আছে। সো সেই হিসাবে এটা জাস্ট আপনাদেরকে কী দেওয়া, একটা বেসিক আইডিয়া দেওয়া যে এইগুলা করেও মার্কেট প্লেসে আর্ন করা যায় বা অপরচুনিটি আছে। ও অলরেডি 671টা রিভিউ আছে, মিনিমাম 800-র উপরে অর্ডার কমপ্লিট করছে, ঠিক আছে। 2টা অর্ডার রানিং আছে ওর। তো এরকম আমরা শিখবো, তো আপনারা সাথে থাকেন। আরও বড় বড় প্রজেক্টগুলো আমরা দেখবো কীভাবে ইউজ করা যায়। একদম সিম্পল, কিন্তু এই যে কাজগুলো একদম মাত্র 15 মিনিটের, আমার জন্য 5 মিনিটের কাজ। 5 মিনিটে $15 সম্ভব, আর্ন করা সম্ভব, ইভেন $100ও আর্ন করা সম্ভব 10 থেকে 15 মিনিটে, ঠিক আছে। এগুলো ডিপেন্ড করবে আমাদের লাকের উপর, আমরা কতটুকু স্কিল, কতটুকু কমিউনিকেট করতে পারি ভাইয়াদের সাথে, সবগুলোর উপর, ঠিক আছে। তো আরেকজন প্রশ্ন করছিলেন, যদিও আমি সেটা বুঝাইছিলাম, যে এই যে কালারটা কীভাবে চেঞ্জ করতে হয়। কালার চেঞ্জের জন্য আমরা এটাকে H1 ট্যাগ হিসাবে ধরি, ঠিক আছে। পিটেক বাদ দিলাম, H1 ট্যাগ হিসাবে যদি ধরি, এখানে প্রথমে আমরা কী নিছি, ডিপ নিছি একটা। ডিপ নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার দিছি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিছি। ব্ল্যাক দেওয়ার পর আমাদের এরকম একটা ডিপ প্রথমে আনতে হয়েছে। তো ডিপের ভিতরে এই ওয়ার্ডটা আনার জন্য বা এই হেডিংটা আনার জন্য আমরা H1 ট্যাগ ইউজ করছি, ঠিক আছে। তো H1 ট্যাগটা ইউজ করার পরই কেবল ওই স্ট্রাকচারটা আমরা বানাইতে পারছি। দেন আমরা এখানে পি ট্যাগ নিছি। সো এই যেটা H1 ট্যাগটা আনলাম, এই H1 ট্যাগটাকে যদি ইয়েলো করতে চাই, তাহলে H1 ট্যাগের ভিতর আমাদের একটা ক্লাস এড করতে হবে। ক্লাসের যদি নাম দেই ইয়েলো এফেক্ট, ঠিক আছে, বা ইয়েলো কালার নামে একটা ক্লাস এড করলাম। সিম্পলি এই ক্লাসটাকে কী করলাম, সিএসএস এক্সটার্নাল সিএসএসে গিয়ে ডট ক্লাসের যে নামটা বা সিলেক্টরের নামটা দিয়ে এখানে ওকে বলে দিলাম যে টেক্সট কালার স্ল্যাশ দিয়ে কুলন দিয়ে বা যা যা আছে টেক্সট কালার তুমি ইয়েলো, মানে তুমি ইয়েলো কালার হয়ে যাবে। তো এটা অনেকবার দেখাইছি, আমার কোডে আছে দেওয়া অলরেডি। সো একদম সিম্পল, কিন্তু H1 ট্যাগের ভিতর এটা কিন্তু H1 ট্যাগ, এটা একটা ডিফারেন্ট ট্যাগ, এই দুইটা ডিফারেন্ট ট্যাগ, ঠিক আছে। সো এটা পি ট্যাগ, এটা H1 ট্যাগ। আমি চাইছিলাম মানে মাউস দিয়ে যখন আমি এটা করছি, এটা যে হলুদ হয়ে যাচ্ছে আর লেখা হয়ে যাচ্ছে হোয়াইট, এটা বুঝতেছিলাম। এটা তো হোভার এফেক্ট, হ্যাঁ এটা আচ্ছা। হোভার এফেক্ট বলছিলাম। এই যে আমি ডিপ যেটা ক্লাসটা নিয়েছি, এই ক্লাস নিয়ে যে হোভার দিয়ে কুলন দিয়ে হোভার মেনশন করে দিছি, করার পর এখানে বলে দিছি যখন কি তোমাকে হোভার করবে, তুমি কালারটা চেঞ্জ হইয়া তুমি ইয়া কালার হয়ে যাইবা, সামথিং লাইক রেড কালার হয়ে যাইবা, ঠিক আছে। এটা হোভার এফেক্টের জন্য আসতেছে, বুঝতে পারছো। আর হোভার এফেক্ট নিয়ে আসলে ওই অনেকে আর কি রেসপন্স দিচ্ছেন পারছেন, যারা এখনও পারেন নাই তারা আমার রেকর্ডিং ভিডিওটা আবার দেখেন, এবং ইউটিউবে যদি একটু সার্চ করেন আরও ডিপলি, আরও মানে অলরেডি তো বেসিকটা জেনে গেছেন কীভাবে কাজ করে। সো জাস্ট এখন আপনাদের রিসার্চের সময়, রিসার্চ করে এই প্র্যাকটিস করতে থাকুন, হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হোভার এফেক্টের জন্য হচ্ছে এরকম। আর আচ্ছা, সো এখন আমরা মুভ অন করতেছি। আপাতত আমাদের কোডিং পার্টটা কোডিং পার্টটা শেষ, ঠিক আছে। সেখন আমরা শিখবো যে ওয়ার্ডপ্রেসে আমরা মুভ করতেছি। ওয়ার্ডপ্রেস জিনিসটা কী, মানে এত কথা ওয়ার্ডপ্রেস নিয়ে বা এত সমালোচনা আলোচনা, বা অনেকে আসলে অলরেডি নামটা জানেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস নামের সাথে পরিচিত অনেকেই আছেন, এবং অনেকে আছেন হয়তো বা এই ওয়ার্ডপ্রেস এখন পর্যন্ত জানেন নাই, ওয়ার্ডপ্রেস শুধু নামটা শুনছেন এমনও আছেন, বা অনেকে অলরেডি প্রজেক্ট করতেছেন ওয়ার্ডপ্রেসে এমনও আছেন আর কি। সো ওয়ার্ডপ্রেস জিনিসটা আসলে কী, বা কী আছে এই ওয়ার্ডপ্রেসের ভিতর। ওয়ার্ডপ্রেস হইলেও কি একটা সিএমএস, ঠিক আছে। সিএমএস মানে হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা যে আমরা বুস্টেপ করছিলাম মনে আছে, এই ক্লাসের জন্য আমি ডিপলি বুঝাই। এই যে বুস্টেপ আমরা এড করছিলাম, এখানে দিছিলাম কি ক্লাস দেওয়ার পর বিজি হাইফেন ওয়ার্নিং দিছিলাম, মানে বুঝাইছিলাম তো এটা একটা কালার কীভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা লাগে। সো এটার জন্য কিন্তু আমাদের সিএসএসে গিয়া এটাকে মেনশন করা লাগে নাই, বা সিএসএসে কোনো কোড করা লাগে নাই। জাস্ট সিম্পলি কী করছি, আমরা ওই বুস্টেপের ক্লাসটা ইউজ করছি এবং তার আউটপুটটা আমরা সাথে সাথে পেয়ে গেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক বুস্টেপটা, ঠিক তেমনই ওয়ার্ডপ্রেসটাও ফ্রেমওয়ার্ক না বলে ওকে বলা হয় সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে হচ্ছে গিয়ে এখানে অলরেডি অনেক কন্টেন্ট দেওয়া আছে, মানে এই কন্টেন্ট বানাইয়া এখানে HTML CSS PHP কোড দিয়া এখানে আমাদের জন্য রেডি করা আছে। আমাদের শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে এইরকম সেকশনগুলো আনতে হবে, বা এখানে কোড আপাতত করা লাগবে না। কোডিং না করেও আমরা কিভাবে মানে একদম কম সময়ের ভিতর একটা ভালো মানে একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারি, এটার কাজ হচ্ছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়, ঠিক আছে। সো অলরেডি প্রায় 40% ওয়েবসাইট, ওয়ার্ল্ডের 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। সো ওয়ার্ডপ্রেসের ডিমান্ড বা কতটুক বা এর ফিউচার কি, এটা বলে কখনো শেষ করা যাবে না। ওয়ার্ডপ্রেসই থাকবে, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেসের মতো আরও অনেক সিএমএস সিস্টেম আছে, যেমন উইক্স আছে, শপিফাই, এগুলো আছে আর কি। কিন্তু ওয়ার্ডপ্রেসটা ওয়েবের
আন্ডারে, ওগুলো ওয়েবের আন্ডারে পড়ে, কিন্তু ওয়ার্ডপ্রেস যেটা আছে এটা খুবই ফেমাস এবং খুবই পাওয়ারফুল, জনপ্রিয় সবার কাছে, ঠিক আছে ওয়ার্ডপ্রেসটা। এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলে, এই যে বললাম না 100% যদি চিন্তা করি, 100%-এর মধ্যে 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু বানানো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো 40%। তাহলে ডিমান্ডটা বুঝুন আর কীরকম, এবং দিন যত যাচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড তত বাড়তে থাকবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া ওয়ার্ডপ্রেসে তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তাহলে আমরা কোডিং কেন শিখলাম? দেখেন ওয়ার্ডপ্রেসটাও কিন্তু তৈরি করা হয়েছে এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP-র মাধ্যমে, ঠিক আছে। সো বেসিক স্ট্রাকচারটা HTML দিয়েই করা হয়েছে। পৃথিবীর যে কোনো ওয়েবসাইট যান আপনি, বেসিক স্ট্রাকচারটা HTML তাকিয়ে, ওর পিছনে তাকিয়ে। যেমন এখানে যদি আমি ইন্সপেক্ট করি, এই একটা ওয়েবসাইট মাইক্রোসফটের, সেখানে ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করার পর দেখেন, যেখানে আমি ক্লিক করি এখানে ক্লাস, হ্যাঁ সেকশন ট্যাগ আর কি, এক একটা ট্যাগ, তারপর ডিভ পাবেন এখানে, এই যে দেখেন ডিভ, সবগুলো সেকশনে ডিভ, আইডি, এই যে আইডির সাথে আমরা পরিচিত, এখানে আইডি দিয়ে এখানে মাউসের কার্সর নিয়ে যাচ্ছি, কার্সরটা নিয়ে যাচ্ছে এখানে এতটুকু পর্যন্ত, এখানে বলে দিচ্ছে যে এই ডিজাইন এখানে করা হয়েছে, ঠিক আছে। এখন স্টাইলস মানে কি, এই যে আমরা স্টাইলস অলরেডি জানি, এই যে CSS স্টাইল মানে CSS, এই দেখেন মার্জিন 0, পজিশন অ্যাবসলিউট থাকবে, উইথ থাকবে 100%, লেফটে মানে মার্জিন লেফট বা পেডিং লেফট, এটুকু বুঝাইছে টপ। সো দেখেন এগুলোর মধ্যে কিন্তু আমরা অলরেডি পরিচিত, ঠিক আছে। সো আমাদের নেক্সটে মুভ করাটা একদম ইজি হবে। সো যে কোনো ওয়েবসাইটে আপনি ইন্সপেক্টে ক্লিক করেন, আপনাকে প্রথমে HTML স্ট্রাকচার দিয়ে যে ওয়েবসাইটটা বানানো হয়েছে সেটাই দেখাবো, ঠিক আছে। সো এখন দেখি যে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কীরকম সাইট বানানো যায়, বা কী সাইট অলরেডি বানাইছে, বা এটা যে পাওয়ারফুল জানার জন্য যদি আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটটা ভিজিট করি, দেখেন এটা কিন্তু মাইক্রোসফটের একটা ওয়েবসাইটে আমরা আছি অলরেডি, ঠিক আছে। তো মাইক্রোসফট কি এটা নাই বলি, ঠিক আছে, অলরেডি জানেন সবাই। তো দেখেন এই যে মাইক্রোসফটের ওয়েবসাইটটা, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, বুঝতে পারতেছেন? মাইক্রোসফট কত বড় একটা কোম্পানি, ওয়ার্ল্ডের কত পাওয়ারফুল, এই পাওয়ারফুল কোম্পানিগুলা এইগুলো যে ওয়ার্ডপ্রেসটা ইউজ করছে ওদের সাইট বানানোর জন্য। এই দেখেন লেআউটগুলো দেখেন, লেআউট মানে সেকশন, বিভিন্ন সেকশন দেখেন, এখানে বাটন আছে, তারপর এই যে H1 হেডিংটা আছে, এখানে ভিডিও আছে, সব আমরা দেখবো কীভাবে এড করা যায়, এরকম সেকশন কীভাবে বানানো যায়, বা এই যে একসাথে, বা এরকম একটা আই ক্যাচি ডিজাইন, আরও ভালো ডিজাইন আমরা শিখবো কীভাবে করা যায়। সো বেসিক আইডিয়াটা নেন, দেখেন কতটুকু পাওয়ারফুল একটা ওয়ার্ডপ্রেস হতে পারে, ঠিক আছে। মাইক্রোসফটের মতো এত বড় একটা কোম্পানি ওয়ার্ডপ্রেসকে ইউজ করতেছে, তার মানে ছোটো কোম্পানি যারা আছে তারা তো অলরেডি ইউজ করবেই। এবং প্রথম ক্লাসে একটা ওয়েবসাইট দেখাইছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছিল গিয়ে একটা গ্রুপের, একটা অনেক বড় একটা ওয়েবসাইট দেখছিলেন, সবাই বলছিলেন আমাদের খুব সুন্দর একটা ওয়েবসাইট। তো এরকম ওয়েবসাইটগুলো আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছি আর কি। আচ্ছা, মাইক্রোসফটের ওয়েবসাইটটা কি ডাইনামিক ওয়েবসাইট? হ্যাঁ, অফকোর্স মাইক্রোসফটের ওয়েবসাইটটা একটা ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক কেমন করে? কারণ এখানে দেখেন আমার অ্যাকাউন্টের এই অপশন আছে, এখানে আমি সাইন ইন করতে পারতেছি, মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে এখানে সাইন ইন করতে পারতেছি। অ্যান্ড সবথেকে বড় জিনিস যেটা, আমি এখান থেকে পারচেজ করতে পারতেছি কোনো একটা প্রোডাক্ট, যেমন এই একটা প্রোডাক্টের অপশন রাখছে ওরা, হ্যাঁ থাকার কথা আছে। উইন্ডোজের জন্য যেগুলো আছে সেম, যে কোনো একটা কম্পিউটার, এইরকম একটা কম্পিউটার ফিচার্স আছে, সো ওদের অলরেডি অবশ্যই লিঙ্ক দেওয়া আছে যে এই লিঙ্কের মাধ্যমে তোমরা এই কম্পিউটারটা বাই করতে পারো, ঠিক আছে। এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এটা যে ডাইনামিক কিনা সেটা বোঝার জন্য দেখেন সাইন ইন টু ইয়ার অ্যাকাউন্ট, মানে আমাকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করার জন্য বলতেছে। এখান দিয়ে যদি আমি আমার ইমেল, ফোন দিয়ে, স্কাইপে দিয়ে আপনার সাইন ইন করি, তাহলে আমার একটা অলরেডি প্রোফাইল বিল্ড হয়ে যাবে মাইক্রোসফটের এই যে ওয়েবসাইটে। তারপর আমি কি করতে পারবো, এখানে চেঞ্জ করতে পারবো, বা আমি চাইলে কোনো ব্লগ লিখতে পারবো, বা মানে কিছু একটা করতে পারবো। সো একটা ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। যদি এই অপশনটা না থাকতো, বা প্রোডাক্ট সেলের অপশনটা যদি না থাকতো, তাহলে এটা ডাইনামিক হইতো না, এটা জাস্ট স্ট্যাটিক ওয়েবসাইট হইতো, ঠিক আছে। সো মাইক্রোসফট একটা ডাইনামিক ওয়েবসাইট, হ্যাঁ রাইট। সো এখন যাই আমরা সেকেন্ডলি, যে ওয়ার্ডপ্রেস আমরা দেখলাম যে কীভাবে ওয়ার্ডপ্রেসটা হয়, বা ওয়ার্ডপ্রেসটা কী আসলে, বা কীভাবে কাজ করে। এখন আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে। সো তার জন্য আমরা কী করবো, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাই, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট দেখেন, ওয়ার্ডপ্রেস নিজেই কিন্তু একটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসে। তো আমরা যেখানেই ভিজিট করতেছি, যে জায়গায় ক্লিক করি, শুধু ওয়েবসাইট নামটা আসবেই, মানে ওয়েব নামটা থাকবেই, ওয়েবসাইট নামটা থাকবেই। সো এর ডিমান্ড কিন্তু অনেক হাই লেভেলের ডিমান্ড, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসটা আসলে দুইভাবে হয়, বা দুই রকম ওই প্ল্যাটফর্ম থাকে ওয়ার্ডপ্রেসের। এটা হচ্ছে গিয়ে .com এবং .org। দেখেন আমরা এখন .com-এ আসি, ওয়ার্ডপ্রেস.com-এ আসি, এবং এখানে যাই wordpress.org-এ। তো ডিফারেন্সটা বুঝাবো।
সো এটা হচ্ছে গিয়ে wordpress.org এর, আর এটা হচ্ছে গিয়ে .com এর, ঠিক আছে, কমের ওয়েবসাইট। এখন .com এবং .org এর মধ্যে যে এই বিশাল পার্থক্যটা, সেটা হচ্ছে গিয়ে আমরা কখনোই .com নিয়ে কাজ করি না, ঠিক আছে। .com নিয়ে আমরা কখনোই কাজ করি না, আমরা সব কাজ থাকি .org এর ভিতর। এখন .com কেন কাজ করি না, বা .com এর এবং org এর মধ্যে যে প্রধান ডিফারেন্সটা কি, ঠিক আছে। সো সেটা হচ্ছে গিয়ে .com কী করে, .com ধরেন ডোমেইন হোস্টিং কি আমরা পরে আসতেছি, ঠিক আছে। আমি বলি, যেমন আমি একটা ডোমেইন কিনলাম আমার নামে, এই যে samihawk.org নামে একটা ডোমেইন আমার অলরেডি কিনা। এখন .org, আচ্ছা, org এই ওয়ার্ডপ্রেসের অর্গ থেকে আসে নাই, এটা কেউ ভাইবেন না, এটা আমি অর্গানাইজেশন, আমি নিজেই আর কি এটা মানে ডোমেইনটা পছন্দ করছি এক্সটেনশনটা, তাই এটা ইউজ করতেছি, ঠিক আছে। তো এটা .comও হইতে পারতো, তারপর এখানে .me হইতে পারতো, .netও হইতে পারতো, ঠিক আছে। তো .org নিছি আর কি আমি, এটার সাথে এই অর্গের সাথে ওয়ার্ডপ্রেস .org এর কোনো মিল নাই, সো এটা না বুঝি আমরা, ঠিক আছে। তো এখন দেখেন এই যে এই এতটুকু পর্যন্ত আমার একটা কি ডোমেইন, তো ডোমেইন কি হোস্টিং কি আমি এটাতে আসবো পরে। এখানে দেখেন .com যদি আমি নিতাম, এটা যদি এই সাইটটা কিন্তু .org থেকে আসতেছে, ঠিক আছে। যদি .com নিতাম তাহলে তখন কি থাকতো, samihawk.org.wordpress.com, ঠিক আছে, এরকম একটা এক্সটেনশন অ্যাড হয়ে যাইতো এই .com থেকে, ঠিক আছে। wordpress.com যেটা আছে ওইখান থেকে অটোমেটিকলি ওরা এই যে কপিরাইট, যে ওরা ওদের কাছ থেকে যে সাইটটা বানানো হয়েছে সেটা এই কপিরাইটটা ওরা নিয়ে নিত অলরেডি। এই যে এখান থেকে আমি আমার মতো করে কোনো ডোমেইন কিনতে পারতাম না, বা ডোমেইন কিনে যদি ওয়েবসাইট ওদের থেকে বানাইতাম তখন কি থাকতো আবার samihawk.org, বা এরকম হইতে পারতো wordpress.com.samihawk.org, ঠিক আছে, এরকম কিছু একটা থাকতো। সো এরকম আসলে প্রফেশনাল হয় না। দেখেন আমার একটা প্রফেশনাল ওয়েবসাইট এটা, এখন এটার আগে আমার wordpress.com এর একটা কপিরাইটটা আমি লাগাই দিলাম, এটা তো কোনোভাবেই মানে প্রফেশনালিজম টা আসলে এফেক্টটা পড়ে না, ঠিক আছে। সেই হিসাবে আমরা সর্বদা বা এখন পর্যন্ত যেটা ওয়েবসাইটে আমি কাজ করছি মোর দ্যান 500, ঠিক আছে, 500 ওয়েবসাইটের উপরে কাজ করছি বা বানাইছি। তো সেই হিসেবে যে জিনিসটা কখনোই আমি .com দিয়ে কাজ করি নাই, বা কোনো ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্ট ছিল যাদের স্পিড অপটিমাইজেশনের জন্য আর কি দরকার ছিল, তারা wordpress.com দিয়ে বানাইছে, ঠিক আছে। তো .com-এ এখন ওরা অফার করতেছে কি, যে ওদের কাছ থেকে যদি $10 এই যে প্ল্যান আছে, বিভিন্ন প্ল্যান দিছে পার্সোনাল, $4 দিয়ে আপনি এটা স্টার্ট করতে পারবেন, এবং এখানে ওদের কোনো wordpress.com এর কোনো এক্সটেনশন থাকবে না আর কি। তো সেটা আমরা ইউজ করি না, কেউ ইউজ করে না। কেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইয়াতে করবো, এই কেন পে করবো ওয়ার্ডপ্রেসের জন্য, যেহেতু ওয়ার্ডপ্রেস একটা ফ্রি প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই যে আমরা ওয়েবসাইটগুলো বানাইছি বা মাইক্রোসফট বানাইছে না, ওয়ার্ডপ্রেস একদম ফ্রি, শুধু আপনাদের ডোমেইন হোস্টিংটা কিনা লাগবে, দ্যাটস ইট। সো আমরা কি করব এটা জেনে রাখি যে আমরা wordpress.org-টা দিয়ে ইউজ করব, কিন্তু এক্সটেনশন আছে এই ওয়ার্ডপ্রেসের দুইটা, .com এবং .org। আমরা কাজ করব .org নিয়ে। সো আমি লাইফে যখন প্রথম একটা ওয়েবসাইট বানাই, জীবনের প্রথম, সো তখন হবে গিয়ে 2016 দিকে, 16 থেকে 17 দিকে হবে। তো তখন আমি wordpress.com দিয়ে ওয়েবসাইটটা বানাইছিলাম, ঠিক আছে। ওই ওয়েবসাইট এখনও আছে, লিঙ্কটা আমি হারাই ফেলছি আর কি, বা লগ ইনটা আমার মনে নাই। তো এটা এরকম ছিল যে wordpress.com .samihawk.com নাকি এরকম কিছু একটা ছিল আর কি। সো এই ওয়ার্ডপ্রেসের ইয়াটা ছিল আর কি, এক্সটেনশনটা লাগানো, এরপরে তো আমরা ওয়ার্ডটা ইউজ করি। আচ্ছা, সো এখন আসি যে ডোমেইন হোস্টিং কি। এই যে এতক্ষণ বললাম যে samihawk.org, wordpress.com, তো এগুলা কি, ডোমেইন কি এবং হোস্টিং কি, ঠিক আছে। যদি এই ওয়েবসাইটে যাই, এই যে microsoft.com, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিই, এটা আমাদের কিছু না। microsoft.com এটা হচ্ছে কি একটা ডোমেইন নেম, ডোমেইন, এই যে https://www.microsoft.com, এটা একটা ডোমেইন বা ওর এই যে একটা পরিচিতি, ঠিক আছে। এই ওয়েবসাইটের একটা নাম, সেটা বলে দিতে পারেন নাম। আমাদের বিভিন্ন ধরনের নাম আছে, ঠিক আছে, আমার এক নাম, আপনার এক নাম, পাশাপাশি যতগুলো মানুষ আছে সবারই একটা একটা করে নাম আছে। সো এগুলো কিন্তু ইউনিক নাম, ঠিক আছে। এই যে ডোমেইনটা, এটা এখানে যেটা আছে microsoft.com নামে আর কোনো ডোমেইন আপনি পাবেন না ওদেরটা ছাড়া, ঠিক আছে। তো পেজ লাগার কোনো কারণ নাই, ক্লিয়ারলি বুঝেন যে এগুলা ইউনিক হয়, ডোমেইন নেম ইউনিক হয়। হতে পারে microsoft.net আছে, ঠিক আছে, microsoft.net হতে পারে, কিন্তু microsoft.com ওয়ান অ্যান্ড অনলি। পুরো বিশ্বে, পুরো ওয়ার্ল্ডে এই ডোমেইনে একটাই ওয়েবসাইট আছে, এবং এটা হচ্ছে গিয়ে সেটা এই ওয়েবসাইটটা আমরা যেটা দেখতেছি। এখন আমি যদি এই কোটি টাকা খরচ করতে চাই, বা মানে
কোটি কোটি টাকা খরচ করে কী করতে চাই, এই ডোমেনটা আমি ইউজ করতে চাই আমার ওয়েবসাইট, আমি পারবো না, এই অপশনটা আমাকে দিবে না, কারণ এই ওয়েবসাইটটা অলরেডি বুকড। এই মাইক্রোসফট কোম্পানির জন্য এই microsoft.com অলরেডি বুক। আমার কী করতে হবে, microsoft.net নিতে হবে, আইদার নেট নিতে হবে, আইদার টি এগুলো যা এক্সটেনশন আছে সবগুলো নিতে হবে, কিন্তু microsoft.com নামে কোনো ডোমেইন আমরা আর কিনতে পারবো না। এটা ইউনিক হয়, ইউনিক নাম হিসেবে আমরা ধরি, ঠিক আছে। সো এটা একটা ডোমেইন নেম কি, মানে একটা ওয়েবসাইট বা একটা কোম্পানির যে নামটা থাকে সেটা হচ্ছে কি ডোমেইন নামে পরিচিত লাভ করে। সো এখন আসি যে হোস্টিং কী। সো ডোমেইন কী ও হোস্টিং কী আমরা আরও ডিপলি জানবো। তো জাস্ট জেনে রাখেন যে ওয়েবসাইটের একটা নাম, যেটা নাম বা ইউনিক নাম যেটা আছে এটাকে ডোমেইন বলা হয়, ঠিক আছে। এখন এই যে ওয়েবসাইটটা, এখানে দেখেন মাইক্রোসফট এই যে অনেকগুলা কন্টেন্ট আছে, এখানে ইমেজ আছে, রাইট, এই যে ইমেজ আছে, তারপর এখানে ভিডিওর অপশনও আছে, এবং অনেকগুলা এই যে এর তো প্রায় 1 জিবির উপরে হবে ওদের ফাইলগুলা, ঠিক আছে। এই যে ইমেজ মিলাইয়া কন্টেন্ট মিলাইয়া 1 জিবি বা আরও বেশি হইতে পারে, ঠিক আছে। তো এগুলা তো কোনো একটা জায়গায় স্টোর করা আছে বা কোনো একটা জায়গায় আছে, রাইট, মানে যেটাকে স্টোর করা রাখা হয়েছে সেই জায়গাটাকে বলা হবে কি হোস্টিং। মানে এই যে ওয়েবসাইটটা যে জায়গায় স্টোর করা আছে অলরেডি সেটাকে বলা হবে কি হোস্টিং। মানে এই একটা হোস্টিংয়ের ভিতরে ধরেন এখানে 3 জিবি একটা হোস্টিং নিছে এই মাইক্রোসফট, আরও বেশি নিবে ওরা, আমি জাস্ট এক্সাম্পলের জন্য ইউজ করতেছি। 3 জিবি হোস্টিং কিন্তু ওদের কিনা লাগছে, ঠিক আছে। যেমন অনেক আছে যে নেম চিপ, তারপর GoDaddy, ব্লু হোস্ট, তারপর A2 হোস্টিং, মানে অনেকগুলো সার্ভার আছে যারা কি করে, সেলার আছে যারা এই হোস্টিং ডোমেইন হোস্টিং প্রোভাইড করে। তো হোস্টিংটা হচ্ছে গিয়ে এই যে আমার ওয়েবসাইটের একটা স্পেস, বা আমি যদি সিম্পলি বলি যে আমার এই যে কম্পিউটারটা, আমার কম্পিউটারের যে স্টোরেজ সে কত টেরাবাইট আছে, মানে এখানে যে আমার এই যে কন্টেন্টগুলো আছে মাইক্রোসফট ফায়ারফক্স, গুগল ক্রোম সবগুলা, ইমেজ আছে, তারপর সার্ভার টার্ভার, মানে সব কিছু আছে, এটা একটা এই সিস্টেমের ভিতর কী হয়েছে স্টোর করা আছে, মানে মেমোরি অবশ্যই খাচ্ছে। আমার যে মোবাইলে যে আমরা গান লোড করি বা ইমেজ ফটো তুলি, ঠিক আছে, বা ভিডিওগুলো রাখি, ওইগুলো কিন্তু একটা স্টোরেজে থাকে। অনেক সময় দেখা যায় যে স্টোরেজগুলো ফুল হয়ে যায়, মানে 16 জিবি কোনো একটা আপনি রম নিছেন আপনার মোবাইলে, সো স্টোরেজটা ফিল আপ হয়ে গেছে, তো আপনাকে কি বলবে যে আপনি আইদার ক্লিন করেন অর আপনি কী করেন আরও মানে স্টোরেজটা আপনার বাড়ান। তো সেই সেম কাজটা করে কি আমাদের এই হোস্টিং, মানে এই হোস্টিংটা সেম কাজ করে। একটা ওয়েবসাইটের হোস্টিং হচ্ছে ওর প্রাণ, মানে যেখান দিয়ে সবগুলো স্টোর করা থাকবে, ঠিক আছে, সবগুলো। তো একসময় কী হবে, যখন কন্টেন্ট বাড়াইতে থাকবে, সে সাপোজ এই ওয়েবসাইটের জন্য 3 জিবি একটা হোস্টিং নিছে ওই ইয়াটা আর কি মাইক্রোসফট, ঠিক আছে, 3 জিবি নিছে। এখন জাস্ট স্টার্টিংয়ের জন্য এক পেজের একটা ওয়েবসাইট ছিল, এটার মাঝে কিছু কন্টেন্ট রাখছে, মানে ইমেজটা হবে 20 থেকে 50টা ইমেজ রাখছে, ভিডিও রাখছে এবং কভার হয়ে গেছে। কিন্তু যেই ওরা কী করবে, কন্টেন্ট বাড়াইবে, বা এমনও হতে পারে না যে নতুন একটা ল্যাপটপ আনছে মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফট নতুন একটা ল্যাপটপ আনছে এবং সেটাতে ওরা সেল করতে চাচ্ছে। তো স্বাভাবিক সেটার কিছু ডেসক্রিপশন লাগবে, যেমন হেডিংটা লাগবে, বা হেডিং বলতেছি এখানে কি, এটা টাইটেলটা লাগবে এবং প্যারাগ্রাফটা লাগবে, ঠিক আছে। তার জন্য কি আরেকটা এই যে কম্পিউটারের ফুল ডেসক্রিপশনটা লাগবে, তার জন্য ভিডিও আপলোড করা হইতে লাগতে পারে, ইমেজ অনেকগুলো ইমেজ আপলোড করা লাগতে পারে। তো তার জন্য দেখা যাবে কি একসময় ওর হোস্টিংয়ের যে স্টোরেজ ডিভাইসটা, মানে স্টোরেজ যতটুকু আছে ততটুকু ওভার হয়ে গেছে। তো ওকে কী করতে হবে, ওই স্টোরেজটা ওই যে জায়গা থেকে কিনছে, সাপোজ ব্লু হোস্ট থেকে কিনছে, ওইখান থেকে এটা পারচেস করতে হবে। তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যে কীভাবে আসলে ডোমেইন হোস্টিংটা হয় বা কে ইয়া সার্ভিসটা প্রোভাইড করে। ব্লু হোস্টের নাম বলছিলাম আমি, ঠিক আছে, ব্লু হোস্ট আছে, A2 হোস্টিং আছে, হোস্টিঙ্গার আছে, অভাব নাই, মানে অভাব ছাড়া আর কি যারা সার্ভিস প্রোভাইড করে থাকে। সো দেখেন ওরা কী করতেছে, শেয়ার্ড হোস্টিং। এখন হোস্টিংয়ে আসলে অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে শেয়ার্ড হোস্টিং। তো শেয়ার্ড হোস্টিংটা আসলে কি, আমাদের এই যে ইন্টারনেট আছে, রাইট, ইন্টারনেটের মধ্যে আমরা রাউটার ইউজ করি এবং কোনো একটা কোম্পানি থেকে সে ধরেন আমরা টিপি লিঙ্ক থেকে ইয়াটা আনতেছি, বা এক্সপ্রেস থেকে, আমি এক্সপ্রেস ইউজ করি, এক্সপ্রেস থেকে কী করলাম, আমি একটা আনলাম, ইন্টারনেট আনলাম বা ওয়াইফাইটা রাউটারটা কানেকশনটা নিয়ে আসলাম ওদের কাছ থেকে, এবং ওদের সাথে আমার চুক্তি হইলো যে ওরা 6 জিবি ইন্টারনেট দিবে এবং মান্থলি ওদেরকে পে করতে হবে 1000 টাকা, ঠিক আছে। সো এখানে কিন্তু আরেকটা পেচাল আছে, ওদেরকে যারা টেকনিক্যাল মানুষ বা
এই টেকনিক্যাল কিছু ইস্যু সম্পর্কে ওদের ধারণা আছে, তারা এটা মাস্ট বি ওকে আক্স করবে কোয়েশ্চেনটা যে আমাকে যে সার্ভিসটা তোমরা প্রোভাইড করতেছো ওইটা কি শেয়ার্ড নাকি ডেডিকেটেড, ঠিক আছে, শেয়ার্ড সার্ভার নাকি ডেডিকেটেড সার্ভার। সো শেয়ারটা হচ্ছে কি, ধরেন একই আইপি অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলা ইন্টারনেট ওরা ছড়াই দিবে, ঠিক আছে। আইপি অ্যাড্রেস কিন্তু একটাই আনবে, ওরা আইপি অ্যাড্রেস সে ধরো 14.02.56 এই নামে একটা আইপি অ্যাড্রেস আনলো। তো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওরা কী করবে, এটাকে ভাগ করে নিবে, 4টা ধাপে ভাগ করবে, মানে এই 4জনকে সেম আইপি দিয়ে এই সার্ভারটা প্রোভাইড করা হবে। তো এটা হবে কি শেয়ার্ড মানে হচ্ছে কি 4জন ভাগ করে যে আইপিটা নেবেন বা সেটা যে নেবেন আর কি, সার্ভিসটা নেবেন, সেটা হয়ে যাবে শেয়ার। যদিও আপনারা মনে করতেছেন যে আমি তো ডিফারেন্ট ওয়াইফাই ইউজ করতেছি বা ডিফারেন্ট পাসওয়ার্ড আমার, ঠিক আছে, রাউটারের পাসওয়ার্ড ডিফারেন্ট, তো কীভাবে সেম হবে না, আইপি অ্যাড্রেস ম্যাটার করবে সেখানে। আইপি অ্যাড্রেসটা যে সেম আইপি অ্যাড্রেস থাকবে এবং ওরা কী করবে 4জনকে ভাগ করে দেবে, এটা হচ্ছে গিয়ে শেয়ার। আর ডেডিকেটেড মানে হচ্ছে গিয়ে আপনি অনেক বড় লোকস, ঠিক আছে, বা আপনি ফ্রিল্যান্সিং করেন বা আপনার ফাইবারের জন্য আপনার ডেডিকেটেড মানে একটা আইপি লাগবে, মানে এই আইপির মালিক আপনি নিজে থাকবেন, আর কেউ যাতে এটা ইউজ করতে না পারে। তো তার জন্য সেটাকে বলা হবে ডেডিকেটেড আইপি বা রিয়েল আইপি আমরা যেটাকে বলি, বা আরেকটা সহজভাবে বলতে গেলে সিঙ্গেল আইপি মানে এই আইপি অ্যাড্রেস শুধু আমি গ্রাহক আমি গ্রহণ করব, আর কাউকে এই আইপিটা দিয়ে লগ ইন করা যাবে না বা লগ ইন করবে না, আর কেউ করতে পারবে না। সো এটাকে বলা হবে কি রিয়েল আইপি বা সিঙ্গেল আইপি, ঠিক আছে। এটার জন্য আমাকে অফকোর্স আলাদা পে করতে হবে, কারণ শেয়ার তো মানে কি ওরা কম টাকায় ভালো একটা পেয়ে যাচ্ছ, মানে প্যাকেজগুলো তুমি পেয়ে যাচ্ছ, তো সেই হিসেবে এগুলো শেয়ার হিসেবে কাজ করবে। আর যেহেতু আমি মানে একাই আমি সব এই ধরে ঘরের মালিক, আমি একা হইতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, সার্ভিস চার্জটা বেশি দিতে হবে, রাইট। সো সেম এইভাবে এই হোস্টিংটা কাজ করবে। এখান থেকে শেয়ার হোস্টিং আসে, তারপর ম্যানেজ ওয়ার্ডপ্রেস আছে, এবং হোস্টিংয়ে যদি আমি ক্লিক করি এখানে এই যে দেখেন শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং। এখন হচ্ছে গিয়ে শেয়ার হোস্টিং মানে আপনার এই যে হোস্টিংটা দিবে ওরা আরও মানুষগুলো কেউ এই সেম শেয়ার হোস্টিংটা দিবে। এবং শেয়ার হোস্টিং আর ডেডিকেটেড হোস্টিংয়ের মধ্যে যে ডিফারেন্টটা মেইন যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার শেয়ার হোস্টিংটা স্লো হবে, মানে এই যে ওয়েবসাইট আমি ভিজিট করতেছি মাইক্রোসফটের, যদি এখানে উইন্ডোজে ক্লিক করি দেখেন যদি আমাদের বাংলাদেশের নেটটা স্লো, কিন্তু ওদের হিসাবে কিন্তু খুবই ফাস্টে, উইদিন 1 to 2 সেকেন্ড ওয়েবসাইটটা লোড হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেছে এরকম। সো এই দেখেন ওরা কিন্তু ওই ডেডিকেটেড ইয়াটা ইউজ করতেছে, হোস্টিংটা ইউজ করতেছে, কারণ ওরা কি নির্দিষ্ট আইপির মালিক, মানে সিঙ্গল আইপি। স্বাভাবিক আমার নেটের স্পিডটা ভালো থাকবে যদি আমি একটা আইপি ইউজ করি, কারণ অন্য কেউ এখানে ইউজ করতেছে না, ঠিক আছে। তো সেই হিসেবে শেয়ার আইপি বা আপনার শেয়ার আইপি এবং ডেডিকেটেড হোস্টিং শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং এভাবেই কাজ করে। তো এখন বুঝলাম আমরা হোস্টিং কি, এক কথায় বলতে গেলে আমাদের এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো যেখানে স্টোর করা থাকবে সেটাকে হোস্টিং বলবে, এবং আমাদের ওয়েবসাইটের যে নামটা ইউনিক নামটা হবে সেটা হবে গিয়ে কি ডোমেইন। সো ডোমেইন হোস্টিংটা বোঝা গেছে। এখন আসি যে ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা, আচ্ছা এখন পর্যন্ত যা বুঝাইলাম ওয়ার্ডপ্রেস নিয়ে বা ওই যে হোস্টিং নিয়ে, কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমি একটা কথা বলতাম, আচ্ছা ওই যে মাইক্রোসফট ওয়েবসাইটটা যে দেখাইলেন ওটা যে বললেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, মানে ওইটা বুঝবো কিভাবে? যে কোনো ওয়েবসাইটে তো দিতে পারে, যেমন ফাইবার ওটাও তো একটা ওয়েবসাইট, মানে ওটা একটু ওয়ার্ডপ্রেসে কিনা? তো তার জন্য অনেক অনলাইন টুলস আছে যেটা দিয়ে আমরা ডিটেক্ট করি যে এই সাইটটা কী দিয়ে তৈরি বা কোন সিএমএসটা ইউজ করতেছে। তো ফাইবার যেটা আছে, ফাইবার কোনো সিএমএস ইউজ করে নাই, বা ফাইবার কি নিজে কিন্তু কোডিং করে হয়তো বা পাইথন ইউজ করছে বা হ্যান্ডের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ কইরা ফাইবার বানাইছে। সো ফাইবার কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করে নাই। এখন দেখি আমরা যে মানে কীভাবে ডিটেক্ট করব যে ফাইবার কি ইউজ করতেছে। আমরা সিম্পলি কী করব, সিএমএস ডিটেক্টর নামে গুগলে সার্চ করব। আমাদের সব কোয়েশ্চনের আনসার এই গুগলে দেওয়া আছে। সো দেখেন প্রথমেই যেটা আমরা পাচ্ছি যেটা হচ্ছে কি সিএমএস ডিটেক্টর নামে প্রথমটা ওপেন হচ্ছে যে সিএমএস ডিটেক্টর, হোয়াট ইজ সিএমএস ইন দ্য সাইট ইউজিং। দেখেন এখানে কিন্তু এই ওদের হেডিংয়ে বা টাইটেলে বলে দিচ্ছে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে। জাস্ট আমি গুগলে সার্চ করছি যে সিএমএস ডিটেক্টর নামে। সিএমএস মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে এই সাইটটা যে সাইটটা আমরা চেক করব এই সাইটটা কোনো সিএমএস ইউজ করতেছে কিনা এটার জন্য। সো সিম্পলি যাই, এখানে অনেক আছে, অনেক অভাব নাই, ঠিক আছে। ডিটেক্টর, সিএমএস, এক্সপেরিমেন্ট, সিএমএস মানে হাজার অপশনগুলো আছে, জাস্ট আমাদের সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে যাই, এখানে যাওয়ার পর এই যে আমরা কী করবো, ফাইবারটা চেক করি প্রথমে, ঠিক আছে।
কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিই। কিছু সময় নিবে ডিটেক্ট করার জন্য। এই দেখেন এখানে কিন্তু বলতেছে উই ডিড নট রিকগনাইজ দ্য সিএমএস ইউজ বাই www.fiverr.com। দেখেন বলতেছে এখানে তার সাইট ইজ প্রবাবলি নট বিল্ট উইথ এ নন সিএমএস অর ফ্রেমওয়ার্ক। মানে কি কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে বা প্রথমে যে বলছিলাম এটা ওয়ার্ডপ্রেস কোনো সিএমএস দিয়ে তৈরি করা না, এটা ওরা কিন্তু এটা বলে দিচ্ছে যে এটা কোনো মানে সিএমএস দিয়ে তৈরি করা হয় নাই। তো এখন যদি এটা সিএমএস দিয়ে ইউজ করতো বা ওয়ার্ডপ্রেস যদি ইউজ করতো, আমরা এখানে সিম্পলি কী করতাম, লিঙ্ক এনে দিতাম এবং ডিটেক্ট সিএমএসে ক্লিক করতাম। ক্লিক করার পর আমরা দেখে নিতাম যে এটা কোন সিএমএসে কাজ করতেছে, বা যদি কোনো সিএমএস ইউজ করে না থাকে, যেটা ওয়ার্ডপ্রেস ইউজ করে নাই, উইক্স ইউজ করে নাই, তাহলে এরকম আমাদের এরর দেখাবে। মানে এখানে বলে দিবে যে এটা মানে কোনো সিএমএস ইউজ করতেছে বা ইউজ করতেছে না। তো জাস্ট গুগল করতে হবে আমাদের, যা আমাদের প্রশ্ন আসে আমাদের শুধু গুগল করতে হবে যে ডিটেক্টর নামে মানে কী আছে মানে, ঠিক আছে। সো এরকম করে এখানে অনেকগুলো অপশন আছে সিএমএস ডিটেক্টর নামে, তো এগুলো দিয়ে চেক করা যায়। মানে আমি একটা দিয়ে করছি, এখানে হাজার হাজার সিএমএস আছে, সিএমএস ডিটেক্টর, টপ 7 টুলস, এখানে দেখেন। আচ্ছা আরেকটা দেখি, এই যে whatcms.org। সো অভাব নাই, এরকম করে আর কি আমাদের সার্চ করে দেখতে হবে যে এটা কোন সিএমএসে ব্যবহার করতেছে কিনা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফাইন্ড আউট করতে হয় এটা কোনো সিএমএস ব্যবহার করতেছে, বা যদি হয় এখানে যদি সিএমএস আমার ব্যবহার করতো ফাইবার, তাহলে এখানে দেখা যাইতো যে এই সিএমএসটা ব্যবহার করতেছে। তো এইভাবে আপনারা করতে পারেন, আপনার যে সাইট আপনাদের ইচ্ছা জাস্ট কপি করে এখানে এসে নিয়ে ছাড়বেন এবং দেখে নেবেন যে এটা কী ইউজ করে বিল্ড আপ হয়েছে। আর নর্মালি ফাইবারটা প্রোগ্রামিং নলেজ মানে প্রোগ্রামিং কোড করে ওটা ব্যবহার করা হয়েছে, কারণ অনেক বড় একটা মার্কেটপ্লেস, ঠিক আছে, অনেক বড়, অনেক ফাংশনালিটিগুলো ভিতরে আছে। সো তাই জন্য সিকিউরিটি কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা, ওয়ার্ডপ্রেস যদিও অনেক পাওয়ারফুল, কিন্তু ওর সিকিউরিটি সিস্টেমটা একটু লো। মানে যদি একটু ভালো মানের হ্যাকাররা আসলে ওয়েবসাইটটা কি হ্যাক করতে পারবে ইজিলি, যদি আপনার মানে বাই ডিফল্ট যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট যে সেটিংগুলো সেট করে দেওয়া হয় এগুলো যদি চেঞ্জ না করেন, একদম নর্মাল মানুষ কী করতে পারবে, মানে নর্মাল হ্যাকার যারা আছে ইজিলি সাইটটাকে হ্যাক করতে পারবে। সো কীভাবে সাইটটাকে আসলে সিকিউর করা যায়, বা কীভাবে যতটুকু মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মতো কীভাবে একটু প্রোটেকশনটা রাখা যায় আর কি, তো সেটাও আমরা দেখব এটা পরে যখন আমরা মানে ওয়ার্ডপ্রেস নিয়ে আর কি পুরোপুরি ফাইন্ড আউট করে ফেলবো। এখন আসি যে লাইভ সার্ভার, এই সার্ভার আসলে সার্ভার নিয়ে এখন আছে। সার্ভার দুই রকমের হয়, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে লাইভ সার্ভার, একটা হচ্ছে গিয়ে লোকাল সার্ভার। এখন লাইভ সার্ভারটা কি আমি দেখাই। এই যে আমরা কোডিংটা করলাম, ঠিক আছে, আপনারা যে কোডিং করছেন বা এই যে HTML দিয়া এখানে কি করছি, HTML2 নামে ফোল্ডারটা ওপেন করি। এবার আমরা শিখব যে লাইভ সার্ভার এবং লোকাল সার্ভারের মধ্যে ডিফারেন্স যেটা আছে, কী ডিফারেন্স আছে লাইভ সার্ভার এবং ওই লোকাল সার্ভারের মধ্যে, ঠিক আছে। সো দেখেন এটা আমাদের মেবি 4th ক্লাসে এটা করানো হয়েছিল, হ্যাঁ হবার। সো এই যে আপনার যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আমি আপনাকে দিই বা আমি চাই যে ইন্টারন্যাশনালি এই লিঙ্কটা আমাকে শো করবে, এটা কি করাতে পারবো আমরা, মানে কাউকে দেখাতে পারবো? নিশ্চয়ই না। এটা কিন্তু আমাদের লোকালি আছে, মানে এটা শুধু আমার কম্পিউটারে কাজ করবে। আর কেউ এই লিঙ্কটা যদি আমি গ্রুপেই দিই, আমার যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে বলি যে এই লিঙ্কটা আপনারা ভিজিট করে আসেন, লিঙ্কটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে বলেই দিচ্ছে যে ফাইলস ইউজার আইমাস, সো ডেস্কটপে আছে, মানে এটা কি আমার ইন্টারনাল বা এটা আমার লোকাল। এই যে আমার একটা কম্পিউটারের সেট আপ আছে না, যে দিস পিসি, এগুলো কম্পিউটারের সেট আপ। সো এইখানে কী করতেছে, এই ওয়েবসাইট মানে এই লিঙ্কটা কাজ করতেছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি বা লাইভ মানে যে কেউ এটা এই লিঙ্কটা ভিজিট করতে পারবে না। কিন্তু এখন যদি আমি মুভ করি আমার ওয়েবসাইটে, সো আমার ওয়েবসাইটে যদি আমি মুভ করি, তো এখানে দেখেন এটা কিন্তু পৃথিবীর যে প্রান্ত থেকে যে মানুষ চাইবে সে মানুষই কী করতে পারবে, এটা ভিজিট করতে পারবে। এবং এটা লিঙ্কও আপনাদেরকে আমি গ্রুপে দিছিলাম, এখানে ওয়েব উইজার্ড ইউজ করে এই গ্রুপে আর কি দিচ্ছিলাম, এটা যা দিয়ে আপনারা দেখে ওই অ্যাসাইনমেন্টটা করছিলেন আর কি। তো দেখেন এটা যদি আফ্রিকাতেও এখন কেউ থাকে এবং কেউ যদি ইউএসএও থাকে, ইউরোপের কোনো কান্ট্রিতে থাকে, বা পৃথিবীর এমন কোনো প্রান্ত জাস্ট ইন্টারনেটটা আছে ওইরকম প্রান্তে যদি থাকে, সো দেখেন ওরা কিন্তু কি আমার ওয়েবসাইটটা ইজিলি ভিজিট করতে পারবে, ঠিক আছে। এটার জন্য কিন্তু আমিও চাইলে ভিজিট করতে পারবো, আপনি চাইলে ভিজিট করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ চাইলে এটা ভিজিট করতে পারবে। এবং যেরকম আমার কাছে দেখাচ্ছে ঠিক সেরকম ওর কাছেও কিন্তু এটা দেখাবে। তার মানে কি ওইটা একটা লাইভ সার্ভার, মানে ওইটা লাইভ আছে, ঠিক আছে। এই যে https://samihawk.org এটা কিন্তু একটা লাইভে আছে এবং এটা চাইলে যে কেউ ভিজিট করতে পারবে। কিন্তু আমার এই যে
এই যে এই ওয়েবসাইটটা বা এই একটা ওয়েব পেজটা, এটা কিন্তু চাইলে আমি ছাড়া আর কেউ ভিজিট করতে পারবে না। সো এটা হচ্ছে গিয়ে লোকাল সার্ভার এবং এটা হচ্ছে গিয়ে লাইভ সার্ভার, ঠিক আছে? সো ডিফারেন্সটা বুঝতে পারছেন, লাইভ সার্ভার এবং লোকাল সার্ভার কি, ঠিক আছে? লোকাল সার্ভারটা হচ্ছে কি আমার শুধু পিসিতে কাজ করবে এবং লাইভ সার্ভার কি পুরো পৃথিবীতে। আর এই লোকাল সার্ভার শুধু আমার পিসিতে এবং লাইভ সার্ভার পুরো পৃথিবীতে কাজ করবে, যদি শুধু কি থাকা লাগবে, ইন্টারনেটের কানেকশনটা থাকা লাগবে। তো এটা হচ্ছে গিয়ে লাইভ সার্ভার এবং লোকাল সার্ভারের মধ্যে পার্থক্য আর কি। এখন আসি যে সি প্যানেলটা কাকে বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে লোকাল সার্ভারটারে আমরা লাইভ সার্ভার কিভাবে করব? না, লোকালটাকে লাইভ কনভার্ট করা যাবে না, লোকালই থাকবে, ঠিক আছে? লাইভের জন্য ওই যে আমরা কি করছি, ডোমেইন এবং হোস্টিং কিনে ডোমেইন কিনতে হবে, ঠিক আছে? ওই যারা প্রোভাইড করে, এই যে ব্লুহোস্ট থেকে ধরেন সাপোজ, এখান থেকে আমাকে প্রথমে কি করতে হবে, ডোমেইনটা কিনতে হবে। ডোমেইন কেনার পর একটা হোস্টিংও কিনা লাগবে, দেন আমাদের কোড করার পর এটা লাইভ আসবে। সো এটাকে এই লোকাল সার্ভারকে কখনো লাইভে রূপান্তরিত করা যায় না। লাইভ মানে এটা বলতে পারেন যে এটা কিন্তু একটা লাইভ, গুগল ক্রোমে যেহেতু চলে আসছে এটা লাইভ আমার জন্য, মানে আমার পিসির জন্য এটা লাইভ, ঠিক আছে? যদিও এটা গুগল ক্রোমে আসতেছে, কিন্তু এটা আমরা কি করছি, এই যে লোকাল থেকে আমরা এটা নিয়ে আসছি কোড করে। সো লোকালই থাকবে, ঠিক আছে? লোকালকে ট্রান্সফার করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে এই ডোমেইন হোস্টিং কিনে ওটাকে লাইভ করা, ঠিক আছে? সো এটা আচ্ছা, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে এই যে লাইভ সার্ভার এবং লোকাল সার্ভার নিয়ে? বুঝছেন তো আশা করি সবাই, না? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম সামি ভাই, এই gov.bd তারপর যে বিভিন্ন দেশের যে গভর্নমেন্ট সাইটগুলো থাকে সেগুলো কি দিয়ে করা থাকে বা ওইগুলো কি সার্ভার ইউজ করে? রাইট, সুন্দর একটা কোয়েশ্চেন করছেন, আমি এটা আনসার দিচ্ছি। একটা মিনিট, আমার ক্লায়েন্টটা ওয়েট করতেছে প্রায় অনেকক্ষণ থেকে, আমার রিপোর্ট একটু দিয়ে আসি। আচ্ছা, সো এই যে জিজ্ঞেস করছেন যে গভটের বা এরকম কিছু এক্সটেনশন। আচ্ছা, তো ডোমেইন যেটা দিলাম, ডোমেইনটা কি আমরা প্রথমে বুঝতে পারছি। এখন দেখেন আমি কি বলছি এখানে, যে .org এটা কি এক্সটেনশন। এই যে সামি হক নাম, আমার নামের পর .org, এগুলো হচ্ছে কি এক্সটেনশন, ডোমেইন এক্সটেনশন যেটাকে বলা হয়। এখানে .org এর জায়গায় .netও হইতে পারতো, .com-এ হইতে পারতো, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হইতে পারতো যে যেটা এখন বললেন যে gov.bd.bdও কিন্তু হইতে পারতো। দেখেন এগুলো আসলে এটা হচ্ছে কি ডোমেইন সার্ভারের এক্সটেনশন, ঠিক আছে? এখন .bd কিন্তু আমি পাবো না, .bd পাওয়ার জন্য আমাকে অ্যাপ্লিকেশন করা লাগবে, বা .gov.bd পাওয়ার জন্য এটা ন্যাশনাল লেভেলের ডোমেইনের এক্সটেনশন অনেক রকমের হয়, .com হয়, .org অর্গানাইজেশন হয়, .net হয়, এরকম .gov যেটা বলছেন এখানে বা এই যে কোয়েশ্চেনটা করছিলেন, সেটা হচ্ছে কি gov.bd। হ্যাঁ, তো gov.bd এটা হচ্ছে কি ন্যাশনাল লেভেলের ডোমেইন এক্সটেনশন, ঠিক আছে? এটা ন্যাশনাল, এটা কিন্তু gov.bd আপনাকে পাইতে হলে আমাকে প্রথমে অ্যাপ্লাই করা লাগবে বা একটা অ্যাপ্লিকেশন করা লাগবে, এবং আমার এই গভের যে আইটি সেক্টর আছে, এই আইটি সেক্টর থেকে আমাকে বিবেচনা করবে যে এই যে ওয়েবসাইটটা আমি বানাইছি এটা কি আমার গভটের সাথে যায় বা এখানে কি কন্টেন্ট আছে। এখানে যদি আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য এই ওয়েবসাইটটা বানানো .org যেটা আর কি .org, এখন এখানে যদি আমি gov.bd নিয়ে আসি, এটা কিন্তু আমাকে অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? কিন্তু ওই সাইটগুলোও কিন্তু .gov.bd, প্রথম আলো যা দেখেন আপনারা বা বাংলাদেশের যে ওয়েবসাইট, এগুলো সবই কিন্তু মানে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সম্ভব। তো এটার সাথে আসলে ওয়ার্ডপ্রেসের কোনো রিলেশন না, এটা একটা ডোমেইনের সাথে রিলেশন, ঠিক আছে? সো ডোমেইন gov.bdও হইতে পারে এবং এক্সটেনশন যে কোনো রকম হইতে পারে, ঠিক আছে? কিন্তু ন্যাশনাল লেভেলের যে ডোমেইনগুলো আছে, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন যে ন্যাশনাল লেভেলের ডোমেইনগুলো কি, ডোমেইনের এক্সটেনশনগুলো যেগুলো আছে, .gov আছে, তারপর অস্ট্রেলিয়া, হ্যাঁ, তারপর কানাডা, ইউএসের জন্য আমরা কি ইউজ করবো .us, ঠিক আছে? সো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমি এখানে .org বা অর্গানাইজেশনটা ইউজ করতেছি, ঠিক আছে? ভাইয়া বুঝতে পারছেন এখন? আর
ওয়ার্ডপ্রেস সাইট আপনার যে প্রশ্ন ছিল হ্যাঁ জি আসলে ভাই বুঝতে পারছি। আচ্ছা ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে বানানো সম্ভব .gov.bd এটা ডোমেইন নেম, এটার সাথে ওয়ার্ডপ্রেসের কোনো মানে মিল নাই, বা যদি এখন ক্লায়েন্ট চায় যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবে, ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারে। এবং ও যদি চায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে এটা বানাবে, এটা বানাতে পারে। HTML CSS দিয়ে বানাবে, এটা বানাতে পারে, ঠিক আছে, ওর ইচ্ছা। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েও সম্ভব, ঠিক আছে। দেখুন ডোমেইন নেম বা হোস্টিং যাই হোক, আমাদের কাজ হইলো কি ওয়েবসাইট বিল্ড আপ করা, বা ওয়েবসাইট আমরা কি ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, ঠিক আছে। তো আমরা কি করব, ওয়েবসাইট বিল্ড আপ করে দিব। এখন আসি গিয়ে নেক্সট স্টেপ, যে ওয়ার্ডপ্রেস কীভাবে, এখন তো বুঝলাম জ্ঞান আমরা করলাম বা শিখলাম ওয়ার্ডপ্রেসটা আসলে কীভাবে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস কী। এখন আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসটা আসলে কীভাবে কাজ করানো যায়, বা ওয়ার্ডপ্রেসের ভিতর আমরা কীভাবে ঢুকবো। এই যে এরকম একটা ড্যাশবোর্ড, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড, ঠিক আছে। এখান দিয়ে আমরা সব কিছু ম্যানেজ করি, ওয়েবসাইটে কী কোথায় আছে না আছে সবগুলো এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলা হয় আর কি। তো আমরা প্রথমে দেখি এরকম কীভাবে একটা নিয়ে আসতে পারি ওয়ার্ডপ্রেসের সার্ভার থেকে। এখন ওয়ার্ডপ্রেস দুইভাবে ইউজ করা যায়, এখন যেটা হইল গিয়ে লোকাল সার্ভারে এবং লাইভ সার্ভারে। তো এখন আমরা যেহেতু স্টুডেন্ট, বা আপনারা যেহেতু স্টুডেন্ট এবং এখন পর্যন্ত আর্নিং করেন নাই, তো সেই হিসেবে আমরা কি করব, লোকালে কিভাবে এই যে আমাদের কম্পিউটারে যেভাবে আমরা HTML CSSটা করছি, এবার কীভাবে একটা এনভায়রনমেন্ট করা যায় লাইভ সার্ভারের মতো, এরকম একটা এনভায়রনমেন্ট কীভাবে বানানো যায় সেটা আমরা দেখব। এবং এটাও আমরা দেখব যে এই যে লাইভ সাইটে লাইভ সার্ভারে কীভাবে কাজ করা যায়, এবং এই যে একটা সি প্যানেল কি আমরা ওইটাও দেখব, ঠিক আছে। আচ্ছা আমি আগে বুঝাই নিই সি প্যানেলটা কি। সি প্যানেলটা হচ্ছে আপনি যখন হোস্টিং কিনবেন, এই যে ব্লু হোস্ট থেকে হোস্টিং থেকে আমি সাপোজ এই যে ডেডিকেটেড হোস্টিংয়ে যাই, আচ্ছা শেয়ার হোস্টিংয়ে যাই, তো গরিব, তো আমরা শেয়ারটাও ইউজ করব। তো শেয়ারে যাওয়ার পর যেমন এই বেসিক প্ল্যানটা আমরা আরও গরিব, ঠিক আছে। এই প্লাস চয়েস প্লাস প্রোতে আমরা এখনও যাব না, আমরা যখন অনেক ডলার কামাবো বা একটু বড় লোক হবো তখন যাব। তো ধরেন এই বেসিকটা আছে, এই বেসিকটা আমি বাই করছি, ঠিক আছে, ওদের কাছ থেকে। এটা থেকে মাত্র কত, 2.95 মান্থলি, মানে $2 $3 ধরলাম মান্থলি, আমাকে ওদেরকে দিতে হবে $3 করে, ঠিক আছে, হোস্টিংটার জন্য। বা ওদের কাছ থেকে যে হোস্টিংটা কিনতেছি এটার জন্য এরা সার্ভিস চার্জ নেবে, বা চার্জ ওদেরকে অবশ্যই দেওয়া লাগবে, তার জন্য $3 করে মান্থলি দিতে হবে। তো এগুলো পরে আসবে, বলবো আমি এগুলো নিয়ে। তো এখান থেকে আমি সাপোজ এই যে এই বেসিক প্ল্যানটা আমি নিলাম, এই বেসিক প্ল্যানটা নেওয়ার পর আমার কিন্তু হোস্টিং কিনা হয়ে গেছে, এবং ওদের কাছ থেকেও আমি ডোমেইনটা কিনলাম, ঠিক আছে। এই যেখানে ডোমেইনসের অপশন আছে, ডোমেইনসে যদি আমি ক্লিক করি, আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে একটা মজার জিনিস একটা দেখাই অলরেডি। এই যে আমি বলছিলাম প্রথমে এই যে মাইক্রোসফট নিয়ে বলছিলাম যে Microsoft.com আমি কখনোই কিনতে পারবো না বা বাই করতে পারবো না, ঠিক আছে। এটা সত্যি কিনা আমরা দেখি। তার আগে আমি দেখি আমার যে ওয়েবসাইটটা আছে, যেটা আমি কিনছি অলরেডি, বা যেটা দিয়ে এখানে আছে, এই যে এটা samihawk.org, দেখি আমি চাইলে কি আরেকটা কিনতে পারি কিনা। তো আমি এখানে সিম্পলি samihawk লিখলাম, এবং .com এর জায়গায় আমি .org নিতে চাচ্ছি, আমি সার্চ করি সিম্পলি, দেখি রেজাল্টটা কী আসে। দেখেন এখানে কিন্তু আমাকে বলতেছে সরি samihawk.is unavailable, মানে কি এই যে samihawk.org এর কিন্তু ওনার আমি অলরেডি হয়ে গেছি, আমি অলরেডি বাই করে ফেলছি এই যে samihawk.org-টা। তো এখন আমি চাইলেও এটা শুধু এই ব্লু হোস্টে কেন, আমি যদি আরও আছে, নেমচিপ আছে, GoDaddy আছে, নেমচিপে যাই দেখি আরেকটা আপনার ওই হোস্টিং সেলার বা ডোমেইন হোস্টিং সেলার, আরেকটা খুবই পপুলার নেমচিপ। এই চারটাই আছে, নেমচিপ, GoDaddy, ব্লুহোস্ট, হোস্টিঙ্গার, তারপর এরকম A2 হোস্টিং। সো অভাব নাই। সো যেগুলো আমরা মেইনলি ইউজ করি বা বায়ারদেরকে বা ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি, এইগুলাই নেমচিপ। এখন দেখেন এখানে ডোমেইনে যাই, ডোমেইন নেম সার্চের অপশন আছে, ঠিক আছে। সো আমি এখানে কি করব, আমার নামটা দিই samihawk.org, আমি একটু সার্চ করলাম, দেখেন আমাকে কি বলবে নাই, মানে সরি ইউ আর নট অ্যালাউড, বা এটা কিছু একটা ওয়ার্নিং টার্নিং দিবে। একটু স্লো, দেখেন ওরা কী করছে, ওনারা আরও শর্টকাট X চিহ্ন দিয়ে রাখছে, মানে ক্রস, এই নামে কিছু অলরেডি টেকেন, এই দেখেন।
This domain name has already been registered. However, you can make an offer to the current owner to see if they are willing to sell it. এখানে আরেকটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এখানে দেখেন ওরা কিন্তু বলতেছে যে however বা টাকারে কাজ করে আর কি। However, you can make an offer to the current owner to see if they are willing to sell it. মানে কি ওরা কি করবে এখানে আমাকে রিকোয়েস্ট পাঠাইতে পারে যে এই নামটা এমন হইলো যে আমার খুবই চোজ হয়েছে বা খুবই আমি এটার জন্য পাগল হয়ে গেছি এই ডোমেইনটার জন্য, samihawk.org ডোমেইনটার জন্য আমাকে এটা লাগবেই এনিহাউ হোক। এখান থেকে আমি ডাইরেক্টলি পারবো না কারণ অলরেডি রেজিস্টার করা। তো এখানে আমি কী করতে পারি, ওরা আমাকে সাজেস্ট করতেছে যে যদিও এটা অলরেডি টেকেন, তুমি কী করতে পারো ওনার যে আছে মানে এই সাইটটা মানে samihawk.org এর ডোমেইনের যে ওনার আছে ওকে মেল করতে পারো যে ও কি সেল করবে কিনা, ওই ডোমেইনটা সেল করবে কিনা, ঠিক আছে। কারণ আমি যদি চাই আমি সেল করতে মানে এই samihawk.orgটা ওর কাছে সেল করব, তাহলে কিন্তু আমি সেটা করতে পারতেছি ইজিলি। তার জন্য ও কী করবে আমাকে পে করবে। এবার আমি যদি চার্জ করি 1 কোটি টাকা, এরকমও আছে ডোমেইন সেল করে, জাস্ট ডোমেইনটা এমন ডোমেইন আপনি নিছেন 2012-তে নিছেন মনে হয় একটা ডোমেইন নিছেন আপনি মনে করেন। সো 2022-এ এটার এত ডিমান্ড বাড়ছে বা এটা খুবই সুন্দর একটা ডোমেইন হয়েছে যে আপনি এমনও অফার পাইতে পারেন 2 কোটি টাকাও কিন্তু ডোমেইনের এই যে নামটার ডোমেইন যে এক্সটেনশনটা আছে যেমন samihawk.org, বলা যায় না আমার ডোমেইনের দাম কত জানি না। সো সেটার দামও কিন্তু এরকম হইতে পারে। তো অনেক আছে যারা এরকম ডোমেইন হোস্টিং সেল করেও কিন্তু কোটিপতি হওয়া যায়, ঠিক আছে। এই সেক্টরে শুধু মজাই মজা, প্রত্যেকটা জিনিসেই শুধু মানে আর্নিংসের ব্যাপারটা থাকে আর কি। এবং মানে প্রত্যেকটা জিনিস এখানে দেখেন ডোমেইন হোস্টিং কিনেও কিন্তু একটা সার্ভিস, ঠিক আছে। তারপরে এই ওয়েবসাইট বানানো আরেকটা সার্ভিস। সো এরকম সার্ভিসের অভাব নাই, অনেক বড় একটা ফিল্ড, অনেক পাওয়ারফুল একটা ফিল্ড। তো দেখেন যেটা বলতেছিলাম যে এটা ক্রস চিহ্ন দেখাবে মানে আমি ডোমেইনটা কিনতে পারবো না। সো এখন samihawk.org এ নিছি, নেওয়ার পর এটা আমাকে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে কারণ অলরেডি টেকেন এটা। সো তারপরে হইলো কি আমি ব্লুহোস্ট থেকে একটা হোস্টিং কিনলাম ওদের এই যে ডোমেইন থেকে। সাপোজ এই যে বলতেছে আমাকে samihawk.website নামে একটা ডোমেইন কিনলাম, কেনার পর হোস্টিংটাও ব্লুহোস্ট থেকে কিনলাম। কেনার পর ওরা কী করবে আমাকে একটা লগ ইন দিবে বা যে জায়গা থেকে আমি আমার এই যে হোস্টিংটা বা আমার প্যানেল যেটা আছে প্যানেলটা দিবে এটা আমি কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। ব্যাকএন্ড থেকে একদম ব্যাকএন্ড মানে যেখান থেকে আমি আমার ওয়েবসাইটের যে বেসিক স্ট্রাকচারটা বা ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করতে পারবো এখান থেকেই। এই দেখেন তারপর আমাকে কী করবে ব্লুহোস্ট থেকে আমি যে মেইল দিয়ে সাবমিট করব এই মেইলের লগ ইনে মানে মেইলে আর কি ওরা আমাকে ইমেল করবে আমার সব ডিটেলস নিয়ে যে তোমার নামে হোস্টিং এবং ডোমেইন রেজিস্টার্ড হয়েছে এবং এই তোমার সি প্যানেল, এই যে সি প্যানেলে ঢোকার জন্য আমাকে কিন্তু ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এটা কেবল আমি জানবো আর কেউ জানবে না, সিকিউরিটি পারপাসে ওরা আমাকে শুধু ইমেল করবে এবং এইটা দিয়ে আমি এই যে এরকম একটা সি প্যানেল লগ ইন করতে পারবো। দেখুন সি প্যানেল হচ্ছে হার্ট অফ দ্য ওয়েবসাইট বা হার্ট অফ দ্য সার্ভার, ঠিক আছে। এখান দিয়ে আমি সব কিছু মেনটেন করতে পারবো। এখান দিয়ে আমি দেখতে পারবো প্রাইমারি ডোমেইন এই যে samihawk.org এটা কি আমার ডোমেইন, মেইন ডোমেইন, প্রাইমারি মানে মেইন ডোমেইন আর কি। এখন এটা হচ্ছে গিয়ে ডোমেইন এবং এই দেখেন শেয়ার্ড আইপি অ্যাড্রেস দেখতেছেন এই যে শেয়ার্ড। যদি আমি ডেডিকেটেড সার্ভারটা নিতাম ওদের কাছ থেকে আমার এখানে লেখা উঠতো ডেডিকেটেড আইপি অ্যাড্রেস। এই শেয়ার এই মানে এটা হচ্ছে গিয়ে এই আইপি অ্যাড্রেস দিয়ে এটা একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে 192 এগুলো একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস দিয়ে আরও হইতে পারে ধরেন আরও 20 জন মানুষ কী করছে ওই ওয়েবসাইট পারচেস করছে এই আইপি অ্যাড্রেস থেকে। এই যদি এটা ডেডিকেটেড হইতো তাহলে কেবল এটা আমার জন্য বরাদ্দ থাকতো, এটা ডিফারেন্ট হইতো এবং এটা আমার জন্য শুধু বরাদ্দ থাকতো, ঠিক আছে। সো এখানে দেখেন ডিস্ক ইউসেজ মানে এই যে 1 GB বা এখানে র্যাম আকারে ধরতে পারেন আপনারা। এখানে র্যাম দেখাচ্ছে 1 GB, 1 GBর উপর অলরেডি আমার 528 MB ইউজ হয়ে গেছে, ঠিক আছে, ইউজ হয়ে গেছে। সো একটা পার্সোনাল বা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য 1 GB ইনাফ, মোর দেন ইনাফ 1 GBটা। যদি আমার ই কমার্স ওয়েবসাইট রান করাই বা মাইক্রোসফটের মতো বড় ওয়েবসাইট আমি লঞ্চ করাই তাহলে আমাকে 2 GB থেকে 3 GB আমার ওই র্যামগুলো আমাকে লাগবে আর কি। সো ব্র্যান্ডউইথই ঠিক এরকম, ব্র্যান্ডউইথ মানে এখানে স্টোরেজ আকারে কাজ করতেছে বা রোম আমরা যেটাকে বলা হয়। এটা দেখেন 9.77 GB মানে এটা প্রায় 10 GB অ্যারাউন্ড আর কি। এটা এই কিছু বাকি যে থাকে 0.3 GB ওই সার্ভিস বা আপনার হোস্টিংয়ের যে আনুষঙ্গিক ব্যাপার স্যাপার থাকে আমাদের মোবাইলের মতো আর কি। এটা কি করে ওই ওরা নিয়ে নেয় আর কি। এখানে দেখেন তারপর সাবডোমেইন। আচ্ছা সাবডোমেইনটা এখন কি আরেকটা পার্ট আছে, সাবডোমেইনটা কি আসলে এখন দেখেন এই যে আমার ডোমেইনটা আছে samihawk.org এটা কি একটা প্রাইমারি ডোমেইন বা এটা একটা মেইন ডোমেইন। এখন যদি আমি এখানে অ্যাড করে দেই যে আমি যদি এখানে অ্যাড করি ওয়েব wizard.samihawk.org এখানে ডোমেইন কোনো ক্রিয়েট করা নাই তাই এটা কাজ করবে না। সো webwizard.samihawk.org দেখেন এটা কিন্তু সাব ডোমেইন হয়ে গেছে মানে এটা সাব, এটা ডোমেইনের সাব হচ্ছে কি ওয়েব উইজার্ড আর এটা হচ্ছে কি আমার মেইন ডোমেইন আমার আছেই,
তো মেইন ডোমেইনের উপর আরেকটা ডোমেইন, সেটাকে বলা হবে কি সাব ডোমেইন। বুঝতে পারছেন? ডোমেইনের উপর যখন আরেকটা ডোমেইন থাকবে সেটা হচ্ছে কি সাব ডোমেইন। তো এই যে হোস্টিংটা আমি নিছি, এই সিপেনেল আন্ডারে যে হোস্টিংটা ওদের কাছ থেকে নিছি, ব্লু হোস্টের কাছ থেকে নিছি, সাপোজ ব্লু হোস্টের কাছ থেকে আমি নেই, আমি আরেকজনের কাছ থেকে নিছি বা আরেকটা সার্ভিসের কাছ থেকে নিছি। সাপোজ আমি ব্লু হোস্টের কাছ থেকে নিছি এবং এই ডোমেইনটা একটা ডোমেইনের জন্য আমাকে এই হোস্টিংটা দিছে, একটা ডোমেইনের জন্য, মানে একটা প্রাইমারি ডোমেইনের জন্য। এখানে যদি আমি 3টা ডোমেইনের জন্য আমার হোস্টিংটা নিতাম তাহলে প্রাইমারি ডোমেইনে এখানে 3টা ডোমেইন থাকতো, ঠিক আছে? তো আমাকে কি করব, আমাকে অপশন দিবে সাব ডোমেইন 2টা অ্যাড করার অপশন দিবে। আমি একটা অলরেডি নিছি তাই এখানে 1 দেখাচ্ছে, ঠিক আছে? তো 2টা করার অপশন আছে সাবডোমেইন, এবং সাবডোমেইন আমি 2টা ইউজ করতে পারবো। তো সাবডোমেইনটা আসলে আমার কাজ করবে না, প্রফেশনাল হিসেবে সাবডোমেইন কখনো ইউজ করা হয় না, প্রাইমারি ডোমেইন ইউজ করা হয়। যেমন আমার একটা ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট। এখন আমি ক্লায়েন্টকে অফার দিলাম, এই লিঙ্কটা দিয়ে দিলাম webwizard.samihawk.org। সো ক্লায়েন্ট কিন্তু কী করবে, এটা মানে হতাশায় পড়ে যাবে যে স্পেশালি বুঝতে যে এটা কি ওর ওয়েবসাইট নাকি ব্র্যান্ড কি, এটা কি, এই জিনিসটা আগে কি, ওর তো শুধু এটা ওর ওয়েবসাইট, এটা তো শুধু ওর নাম থাকবে। তো সেই হিসেবে আমরা কিছু টাকা খরচ করে আমি কী করছি, আমি আমার প্রাইমারি ডোমেইন যেটা আছে ওইটা আমি নিয়ে নিছি, এবং এটা হচ্ছে কি samihawk.org। তো এখানে আশা করি বুঝতে পারছেন যে সাবডোমেইনটা আসলে কি, ঠিক আছে? এখন সিপেনেলের যে আনুষঙ্গিক অংশ, এখানে দেখেন ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারটাই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি দরকার, এই জিনিসটাই, এই যে ফাইল ম্যানেজার জিনিসটা। এবং এটা হচ্ছে গিয়ে আমার হার্ট অফ দ্য ওয়েব সার্ভার। আমি যেটা বলছিলাম যে এখান থেকে আমি সব কিছু মেনটেন করবো, ঠিক আছে? মেনটেন করবো আমি সব কিছু এই জায়গা থেকে আমি আরও ডোমেইন চাইলে এই যে কীভাবে সাবডোমেইন, এই যে সাবডোমেইন যদি ক্লিক করি, আমি এখানে সাবডোমেইনে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পর এই দেখেন আমি এখানে চাইলে সাবডোমেইন অ্যাড করতে পারবো, ঠিক আছে? ওয়েবউইজার নামে বা যে নামে আমি সাবডোমেইন নিই এই নামে আমি এটা ইউজ করতে পারবো বা আনতে পারবো। এখন ফাইল ম্যানেজারটা আমি যেটা বলছিলাম, এই যে দেখেন ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের যে ওয়েবসাইটের, এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের সকল ফাইল বা ফোল্ডার আকারে বা যা যা জিনিস আছে, ইমেজ টিমেজ যা যা আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, এই সবগুলো হচ্ছে গিয়ে ফাইল ম্যানেজারের আন্ডারে, ঠিক আছে? সিপ্যানেল থেকে ফাইল ম্যানেজার, এই দেখেন এখানে সিপ্যানেল আছে এবং পাবলিক HTML নামে একটা অপশন আছে। এটার ভিতরে এই যে ফোল্ডারগুলো আছে, বা এখানে WP admin, WP কন্টেন্ট, WP মানে এখানে ওয়ার্ডপ্রেস বোঝায়, ওয়ার্ডপ্রেসের শর্ট ফর্ম হইল WP, ওয়ার্ডপ্রেস WP। তো WPর সাথে আপনারা WP যেখানে দেখবেন বুঝে নেবেন এটা ওয়ার্ডপ্রেস মানে ব্যবহার করা হয় এই লাইনে আর কি। সো এখানে দেখেন এই যে কন্টেন্টসগুলো আছে, এগুলো কিন্তু ব্যাকএন্ডে আমার সেভ করা আছে, বা ডাটাবেস যেটাকে বলা হয়, ডাটাবেসে আমার এগুলো আছে, এবং এই যে আউটপুট আমার এইগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো ফাইল ম্যানেজারে সব কিছুই আর কি থাকে। তো এটা হলো গিয়ে সিপ্যানেল। এখানে PHP আপডেট করা যাবে বা আনুষঙ্গিক যা যা কাজ আছে এখানে আর কি দেখা যায়। এখন সিপ্যানেল নিয়েও কিন্তু অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম ফেস করি আমরা সিপ্যানেল নিয়ে। যেমন সিপ্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি না বা PHP আপডেট করতে পারি না। আমরা পারি না বলতে ক্লায়েন্ট পারে না আর কি। তো সেই হিসেবে কী আসে, ওরা মার্কেট প্লেসে আসে বা ফাইবারে আসে কী করে সার্চ করে সেলারদেরকে, যারা এক্সপার্ট অলরেডি, যেমন আমাকে হায়ার করলো যে আমার সিপ্যানেলের এই প্রবলেমটা হয়েছে, তুমি এটা সলভ করে দাও। এটারও কিন্তু এই যে সিপ্যানেল যেটা দেখাইলাম এটারও অনেক কাজ আছে, ঠিক আছে? $50, $60, $100 উপরেও এই সিপ্যানেল নিয়ে অনেক কাজ আছে। তো প্রত্যেকটা আনুষঙ্গিক এই যে ডোমেইন হোস্টিং যে ব্যাপারটা আপনাদেরকে বুঝাইলাম, বা আপনারা তো এখন পারবেন যে কি একটা ধরেন ডোমেইন হোস্টিং, হয়তো টাকা নাই হাতে বা নাই, কিন্তু আপনারা তো বুঝে গেলেন যে কীভাবে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়। এই কেনার জন্য কিন্তু এমনও লেজি ক্লায়েন্ট আছে যারা কি করে, যারা জানে না যে কীভাবে ডোমেইন হোস্টিং কানেক্ট করে, এটার জন্য কিন্তু মার্কেট প্লেসে আসে সার্চ করে যে কারা আমি তোমাকে সব ইনফরমেশন দিব, ইভেন এই যে ডলারটা আছে এই ডলারটা কার্ড পেমেন্ট করা লাগে, ঠিক আছে? এগুলো আমাদের বিকাশ দিয়ে হবে না, এগুলো কী করতে হবে কার্ডে, যে ব্যাংকের ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেওনিয়ার কার্ড, মাস্টার কার্ড, সো এগুলো দিয়ে আমাদেরকে পে করতে হবে আর কি এগুলো, ঠিক আছে? সো ক্লায়েন্ট এসে বলবে যে এই আমার কার্ড ডিটেলস, এবং তুমি এটা, বা কার্ড ডিটেলস নাও দিতে পারে। সো এমন বলতে পারে যে তুমি আমার এনিডেক্সের সাথে তো সবাই আছেন, জানাশোনা আছে আশা করি। এনিডেক্সের মাধ্যমে বলবে যে আপনি এনিডেক্স আমার কম্পিউটারে লগ ইন করো, আমার কম্পিউটারে লগ ইন করার পর তুমি এটা পারচেস করো, আমি দেখবো তুমি কীভাবে করো, ঠিক আছে? এটার জন্য আমাকে কী করবে, একটা অংশ পে করবে। ডোমেইন হোস্টিং কিনবে না $10, কিন্তু আমাকে হয়তো পে করবে $20 থেকে $30, ঠিক আছে? এরকমও ক্লায়েন্ট আছে যারা খুবই অলস এবং করতে রাজি আর কি। মেইন ডোমেইনের আন্ডারে অনেকগুলো সাবডোমেইন করা যায়, হ্যাঁ অফকোর্স।
মেইন ডোমেনের আন্ডারে এই যে দেখাইলাম অনেকগুলো সাবডোমেন হোস্টিং থেকে আপনাকে যে বলে দিবে যে তুমি এমনও হতে পারে যে হোস্টিং তুমি ইউজ করতেছো, ওরা তুমি কী করবে আনলিমিটেড ডোমেইন তোমাকে দিবে, যে আনলিমিটেড সাবডোমেইন তুমি ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে। কিন্তু যাই করো এই samihawk.org-টা থাকবে। আমি এখানে যাই সাবডোমেইন এড করি, হাবুল তাবুল লেখা বা ওয়েব উইজার্ড লেখাও যদি আমি সাবডোমেইন মানে ডোমেইন ক্রিয়েট করতে চাই, এরপরও আমার samihawk.org মানে আমার প্রাইমারি ডোমেইনটা এখানে উপস্থিত থাকবে, ঠিক আছে। তো সেটাকে সাবডোমেইন বলা হবে আর কি। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো নেক্সট আমরা এখন বুঝলাম যে cPanel-টা কি বা cPanel কীভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, সো এই ব্যাপারগুলো কিন্তু ডিফারেন্ট একটু কোডিং থেকে, মানে একটু ভালো লাগতেছে না যে অন্য নতুন কিছু শিখতেছি। কোডিংয়ে একটু মানে কোডিং জিনিসটা আসলে সবাই আর কি একটু দেখতে পারে না, জানি না কেন। কিন্তু আমার ক্ষেত্রে কোডিং নিয়ে কখনো বিরক্ত আসে নাই, ঠিক আছে। টু বি অনেস্ট কখনো বিরক্ত আসে নাই কোডিং নিয়ে, খুব ভালো লাগতো কোডিং করতে এমনও রাত গেছে যে রাত 7 থেকে 8 ঘন্টা আমি কোডিং করতেছি। সো কোডিং জিনিসটাকে আসলে ভালো লাগায় রূপান্তরিত করলে তো ভালো লাগে, কত মজা লাগে। কোডিং মজা লাগে, কিন্তু অনেকে আছেন যারা মানে খুবই আর কি ভালো লাগে না, ওনাদের কমপ্লেন থাকে ভাই শর্টকাট। কোডিংটা আসলেই মজা, একটু যে জিনিসটা আমাদের মজা লাগবে সেই জিনিসটা কাজ করতে মজা লাগবে। আচ্ছা, সো এখন আমরা নেক্সটে মুভ করব যে আমরা দুইটাই দেখব কীভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে, কীভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং কীভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। কারণ আমরা যেহেতু গরিব, আমি নিজেকেও আমি গরিব হিসেবে ধরতেছি যে আমরা গরিব, তো প্রথমে আমরা কী শিখবো, লোকাল সার্ভারে কীভাবে কাজ করতে হয় সেটা শিখবো। গরিব মানে এটা বলতেছি যে আপাতত আমরা কোনো ডোমেইন হোস্টিং কিনতেছি না, ঠিক আছে, কিন্তু লাগবে ইন ফিউচার। আপনি যখন একটু ভালো উপরে উঠে যাবেন বা আপনি ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকার জন্য আপনাদের কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের বা পার্সোনাল একটা ওয়েবসাইট মাস্ট বি লাগবেই। এমনও হইতে পারে এই যে ওয়েবসাইট আমি বানাইছি, আমার একটা ওয়েবসাইট ক্লায়েন্ট আসলো, মানে একটু গার্তেরা ক্লায়েন্ট, বললো যে তোমার ওয়েবসাইটে আমি দেখি তো কীরকম করছো বা তোমার কোনো ওয়েবসাইট আছে কি না। সো এই দেখেন, আমি কিন্তু যদি আমি দেখাই বা নিজের ওয়েবসাইট কেন জরুরি, আপনি কোনো একটা চাকরির জন্য চাকরি করব না, যে চাকরির জন্য আমি গেলাম কোনো একটা চাকরিতে গেলাম, সিভি জমা দেবো। তো সিভি জমা দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, যে সিএসসি গ্র্যাজুয়েট, সাপোজ সিএসসি গ্র্যাজুয়েটেড, এবং এটাকে সিভি জমা দিলাম। আমি কি করলাম, এক্সট্রা হিসেবে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম সিভির মধ্যে, যে এটা আমার ওয়েবসাইট, তোমরা চাইলে জয়েন করতে পারো। এবার আরেকজন কী করলো, ওর সিজিপিএ খুবই হাই, কিন্তু কোনো ওয়েবসাইট কি এটাই জানে না, ঠিক আছে, ওয়েবসাইট কী বা কীভাবে কাজ করে এটাও জানে না। তো এরকম কী আছে যে সিভিটা জমা দিল, তো তখন একজন কোম্পানির ওনার যে আমার এই সিভিটা দেখবে বা এটা কিন্তু বুঝে নিবে যে আমি কোন পজিশনে আসি বা মানে কীরকম প্লেয়ার, এটা কিন্তু এই ওয়েবসাইট দেখে এটা বুঝে নিবে, ঠিক আছে। সো এরকম জন্য আপনাদের সবারই লাগবে ইন ফিউচার যখন আমরা কোর্সটা কমপ্লিট করব। আমি সবাইকে আর কি বলবো, এই ডোমেইন হোস্টিং একদম কম, ডোমেইন হোস্টিং কিন্তু এত না, তো আমরা আপাতত শেয়ার দিয়ে বা মানে ছোটোখাটো ধরেন $20 হইলে আপনি ভালো মানের একটা হোস্টিং ডোমেইন কানেক্ট করতে পারেন। $20, তো $20 কত আসে, প্রায় 1800 টাকার মতো মান্থলি আর কি। সো এটা দিয়ে দিবেন, আপনারা দিলে কিন্তু অনেক ভালো। তো আমরা শিখবো কীভাবে পার্সোনাল ওয়েবসাইট করা যায়। তো যেহেতু আমরা এখন কোনো ডোমেইন হোস্টিং কিনতেছি না বা লাইভ সার্ভারের সাথে আমাদের কোনো কানেকশন নাই, তো সেই হিসেবে আমাদের কী করতে হবে, এই লোকাল সার্ভারটাকে লাইভ সার্ভারে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে লোকাল সার্ভারে। তো তার জন্য আমাদের জাম্প যে সফটওয়্যারটা, তো এটা ইউজ করা লাগবে। জাম্প কী করে, জাম্পটা আসলে লোকাল সার্ভারে আপনাকে ফিল্ডটা এনে দিবে আপনাদের লাইভ সার্ভারে, ঠিক আছে। সো আমি দেখি না যে আমরা বৃষ্টিতে বাইরে, সো একটু কিং বিচের উপর গেলাম, এখানে একটু মানে ফিল্ডটা আছে যে সি বিচে দাঁড়াই আসি, সো এরকম আর কি। এই ফিল্ডটা আমাদেরকে এনে দিবে কি, ওই জাম্প সফটওয়্যারটা। তো এখানে আরও অনেক সফটওয়্যার আছে, তো পার্সোনালি বা এই নতুন অবস্থায় শেখার জন্য সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে কি জাম্প সফটওয়্যারটা। তো আমরা এখন দেখবো যে জাম্পটা আসলে কীভাবে ডাউনলোড করতে হয়। তো জাম্পটা আসলে জেড না, এটাকে এক্স দিয়ে করা হয় জাম্প। জাস্ট লিখবো যে জাম্প ডাউনলোড লিখে সার্চ করবো। প্রথম যেটা আসবে অ্যাপাচি ফ্রেন্ডস, এটা এই যে ডাউনলোড জাম্প, এটা দিব অ্যাপাচি সার্ভার থেকে এটা আসতেছে জাম্পটা। তো জাম্পটা আসলে কি করে আমরা একটু পরেই দেখবো জাম্পের কী কাজ। তো এখানে আমরা প্রথমে যাবেন, আপনারা এই জাম্প লিখে apache-friends.org লেখা লাগবে না, আপনাদের এই ডকুমেন্টটা মুখস্থ করা লাগবে না। আপনারা জাস্ট গুগলে যাবেন এবং জাম্প ডাউনলোড লিখে, যে নর্মালি যেরকম আমরা সার্চ করি না, তো এরকম একটা সার্চ করবেন। সার্চ করার পর ওরাই আপনাকে সব কিছু রেডি করে দিবে। সো এরকম একটা পেজে আসবেন আপনারা। পেজে আসার পর এখানে দেখবেন যে জাম্প ফর উইন্ডোজ, ঠিক আছে, জাম্প ফর লিনাক্স, জাম্প ফর ওএস মানে অ্যাপলের জন্য,
সো আমাদের কি দরকার, উইন্ডোজ দরকার। তো যারা যারা অলরেডি মানে ইউজ করতেছেন, লিনাক্স ইউজ করতেছেন, যদি করে থাকেন আর কি, সো লিনাক্স থেকে এরকম ডাউনলোড 64 বিট বা যত বিট হয় এখানে ক্লিক করবেন, এবং যারা অ্যাপল ইউজ করতেছেন তারা অ্যাপল থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমি কী করতেছি, উইন্ডোজ থেকে ডাউনলোডটা করব। তো এখানে দেখেন লেটেস্ট ভার্সন যেটা আছে আমরা সেটা ডাউনলোড করব। এখানে দেখেন লেটেস্ট ভার্সন কি 8.0.7 PHP 8.0.7 আর কি এটা। তো আপনি চাইলে এই সেকেন্ডটাও ডাউনলোড করতে পারেন, এটা আপনার উপর। আমার অলরেডি ডাউনলোড করা, এরপর আমি দেখাই। আচ্ছা, এটা প্রায় 157 MB, নেটটা একটু স্লো, লেট হবে অনেক। তো আমি বলি আমার অলরেডি জাম্পটা ডাউনলোড করা, ঠিক আছে। তো যে নর্মালি যেরকম আমরা সেট আপ করি না, এখানে ডাউনলোড করার পর এখানে ফাইল একটা ওপেন হবে, ফাইলে জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর ওদের স্টেপটা শুধু ফলো করবেন, ওরাই বলে দিবে কীভাবে কী করতে হয়। জাস্ট নেক্সট, এই যে আমরা যে কোনো একটা সফটওয়্যার বা যদি কোনো অ্যাপ ইনস্টল করি আমাদের মোবাইলে, জাস্ট নেক্সট ক্লিক করি না, সো এরকম তেমন কোনো সেটিংস এখানে নাই, জাস্ট নেক্সট করে ইনস্টল করে নেবেন আপনাদের সার্ভারে, ঠিক আছে, একদম ইজি। এরপরও যদি কেউ মানে করতে পারেন না, এটা কিন্তু 1-2 বেবিও পারবে, ঠিক আছে। এরপরে যদি পারেন না, তারপর গুগলে একটু সার্চ করবেন বা ইউটিউবে একটু সার্চ করবেন যে জাম্প কীভাবে ইনস্টল করতে হয়, বাট এখানে আসার পর সেম প্রসেসটা ওরা দেখাবে, ঠিক আছে। ধরে নিচ্ছি আমার কি জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা শেষ হওয়ার পর আপনাদেরকে যখন ইনস্টল করবেন, বাই ডিফল্ট অটোমেটিকলি এরকম জাম্পের একটা কন্ট্রোল প্যানেল আপনাদের সামনে হাজির হবে, ঠিক আছে, অলরেডি অটোমেটিকলি আর কি এটা হাজির হবে। আবার আমি ম্যানুয়ালি দেখাচ্ছি কীভাবে কন্ট্রোল প্যানেলটা আনতে হয় বা জাম্পটা আসলে কোথায় গিয়ে জমা হবে, ঠিক আছে। প্রথমে দিস পিসিতে যাবেন, দিস পিসিতে যাওয়ার পর লোকাল ডিস্ক সি ড্রাইভে যাওয়ার পর এখানে দেখবেন এই যে জাম্প নামে একটা ফোল্ডার বাই ডিফল্ট কি অটোমেটিকলি ক্রিয়েট হবে, ঠিক আছে। দিস পিসিতে যাওয়ার পর জাম্প সি ড্রাইভ থেকে জাম্প ফোল্ডারটা অটোমেটিকলি ক্রিয়েট হবে। এখানে অটোমেটিকলি এটা আপনার কিছু করতে হবে না, ইনস্টল দেওয়ার পর যদি প্রপারলি আর কি ইনস্টল দিতে পারেন, তো এই জাম্প ফোল্ডারটা ওপেন হবে। এখানে দেখেন অনেকগুলা ফাইল আছে, ঠিক আছে, অনেকগুলো ফাইল আছে না বা ফোল্ডার, আমরা সব কিছু আমাদের লাগবে না। এখান থেকে জাস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখেন জাম্প কন্ট্রোল, ঠিক আছে, এই নামে অপশনটা আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাদের জাম্পের যে কন্ট্রোল প্যানেলটা ওইটা আপনাদের সামনে উপস্থিত হবে, এই যে এরকম কিছু একটা উপস্থিত হবে, ঠিক আছে। আমি এটাকে বড় করতেছি। এরকম কিছু একটা ওপেন করার পর এটা কি, এটা অ্যাপাচি সার্ভারটাকে কী করব, আমাদের অন করতে হবে। এই যে এখানে 4-5টা সার্ভার পাবেন, 5টা থেকে আপনাদের 2টা লাগবে, অ্যাপাচি লাগবে এবং মাইস্কুয়েল লাগবে, ঠিক আছে। সিম্পলি কী করবেন, অ্যাপাচিতে প্রথমে ক্লিক করবেন, স্টার্ট, এই যে অ্যাপাচি স্টার্ট হয়ে গেছে, এরকম একটা মার্কার দিয়ে এরকম একটা ফাইল ওপেন হয়ে পোর্ট বলবে যে কী আছে না আছে, ঠিক আছে। তো সেম আমাদের কী করতে হবে, মাইস্কুয়েলটা ওপেন করতে হবে। তো যদি কারো রেড আসে, ধরেন সাপোজ আমার তো ইজিলি হয়ে গেল, ঠিক আছে। আসলে প্রবলেম করে যাদের, তারা পিসি থেকে কোনো মানে একটু আইডিয়া কম, তাদের প্রবলেম করে, যারা জানে তাদের কোনোই প্রবলেম হয় না, আমি দেখছি, এটা জানি না কেন। তো এটা দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এটা হয়ে গেছে, অ্যাপাচি হয়েছে এবং মাইস্কুয়েল গ্রিন। যখন এই যে এইরকম একটা কালার দেখতে পারবেন, তার মানে হচ্ছে আপনার সাকসেসফুল হয়েছে, মানে ওই যে জাম্প কন্ট্রোল প্যানেলটা আপনাদের সাকসেসফুল হয়েছে। সো আমাদের এই দুইটাই লাগবে, এই দুইটা অন করে দিবেন। এটা কী করতেছি আমরা এখন, আমাদের যে প্রসেসটা এটা হচ্ছে গিয়ে যে আমাদের লোকাল কম্পিউটারকে একটু ফিল এনে দিচ্ছি লাইভ সার্ভারে, ঠিক আছে। যেরকম আমরা HTML জন্য কী করছিলাম, আমরা HTML জন্য এই যে ফোল্ডার করে সেখানে নিউ টেক্সট থেকে .html নামে করছি ফোল্ডার, এই যে ফাইলটা ক্রিয়েট করছি এবং এক্সটেনশনটা চেঞ্জ করছি। করার পর আমরা এই লাইভ সার্ভারে একটা ফিল পাইছি, এবং এই যে মানে এই প্রজেক্টটা আমাদের লাইভ সার্ভারে ফিল ছিল, প্রজেক্ট নামে একটা দেখেন লাইভ সার্ভার কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ আমরা তো এই ওয়ার্ডপ্রেস অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বা HTML যেরকম আছে ঠিক সেরকমই, মানে বেসিকটা আসলে কনসেপ্টটা দেখেন সমানই, লোকাল কম্পিউটারকে এই লাইভ সার্ভারে রূপান্তর করা, HTML এ ডিফারেন্ট ফোল্ডার করে আর এখানে জাম্প একটা সফটওয়্যার ব্যবহার করে, এতটুকুই, আর কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু এটা অন হয়ে গেছে, এই দুইটা আমরা অন করে ফেলতেছি এবং এটা পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে। যদি কারো রেড দেখায় বা এই যে এইগুলো গ্রিন আছে না, বা এখানে যদি রেড দেখায়, তো আপনারা কী করবেন, আচ্ছা আমাকে আস্ক করিলেন, সমস্যা নাই, আমাকে করার আগে কী করবেন, একটু ইউটিউবে সার্চ করবেন, ঠিক আছে, জাম্প প্রবলেম লেখে, জাম্প রেড বা জাম্প ইজ নট ওপেনিং ইন মাই পিসি, ঠিক আছে। সো এরকম করে দেখবেন হাজার এই যে গুগলে দেখাইলাম না CMS ডিটেক্টর থেকে, হাজার এরকম আপনাদেরকে মানে সলিউশন, প্রবলেম যেটা আটকাইছেন আপনারা, এটা সলিউশন দেওয়া আছে। সো ওদের স্টেপটা ফলো করলেই একদম ইজি, ঠিক আছে, হয়ে যাবে। সো দেখেন আমাদের জাম্প করাটা হয়ে গেছে সাকসেসফুলি ডান। এখন আমরা কী করবো, এখন আবার দিস পিসিতে যাবো, আমি আবার ডিপলি বুঝাচ্ছি,
বুঝেন, সি ড্রাইভ, তারপর কি জাম্প ফোল্ডার। তো জাম্প ফোল্ডার থেকে আমাদের যে জিনিসটা লাগবে বা লাইভ সার্ভারে যে আমরা কাজটা করব, এটা হচ্ছে কি htdocs, এই ফোল্ডারটার ভিতরে আমাদের আইএমজি মানে কি ইমেজ, আমরা অলরেডি জানি। তো এগুলো কোনো দরকার নাই, এখান থেকে শুধু আমাদের দরকার এই যে জাম্পস কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখন দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সিম্পল। প্রথমে অটোমেটিকলি করার পর জাম্প ইনস্টল করার পর অটোমেটিকলি এরকম একটা ফিলটা পাবেন, আপনার ফ্লেভারটা পেয়ে যাবেন। তারপর এই যে কি এই এক্সটেনশন এখানে যদি ক্লিক করে দেখবেন এখানে জাম্পটা রানিং আছে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে এরকম একটা কিছু ওপেন হবে এবং এখান থেকে আর কি জাম্পটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। সো যদি না পান, কারো এমন হইতে পারে পিসি সেটআপটা ডিফারেন্টভাবে দেওয়া, ঠিক আছে, তাহলে জাম্পটা ওপেন হবে না। তো সেক্ষেত্রে এখান থেকে আইসা জাম্প কন্ট্রোল স্টার্টে ক্লিক দিয়েন না, স্টার্টে না, জাম্প কন্ট্রোল প্যানেল, যে সি প্যানেল যেখানে দেখাইছিলাম কন্ট্রোল প্যানেল, ঠিক এভাবেই জাম্প কন্ট্রোল নামে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। নেট এ প্রবলেম। কার? আমার? আচ্ছা, এখন তো ঠিক আছে সব কিছু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যালো, আমি একটু সাথে হইছিলাম ভাই, ও আইরাম বুঝছেন। ওকে, সমস্যা নেই। ইয়াতে করে যে বিষয় তোমারে কইছিলাম বুঝছেন, ওগুল লাগি কিছু সিগনেচার দেওয়া লাগে আর হইছিলাম। ওকে, সমস্যা নাই ভাই। পার্লামেন্টের একটা মিটিং এ গেছিলেন ইনা ভাই। ক্লাস করে আমি ফোন দিয়ে আমার তুমি তোমার লগে ভাই ক্লাস করে যাও। ওকে, নো প্রবলেম ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন যা কথাগুলো বলছি এগুলো বুঝছেন তো? এই যে জাম্প কীভাবে অ্যাপাচি বা মাইস্কুয়েল অন করতে হয়, এত পর্যন্ত বুঝছিলেন সবাই? হ্যালো, বুঝছি। আচ্ছা, ওকে। সো আমরা নেক্সটে মুভ অন করবো, যে ছিলাম এইখানে, এই জায়গায় htdocs। মাইক্রোফোনটা অফ করে দিন কাইন্ডলি, থ্যাংক ইউ। সো htdocs, এই যে এই ফোল্ডারটার ভিতরে আমাদের কাজটা, এই যে htdoc নামে আছে ফোল্ডারটা, এখানে আমরা কী করব, ক্লিক করার পর এই জায়গাটা, এই ফোল্ডারটা আমাদের জন্য জরুরি, বা এই জায়গায় আমাদের সব ক্লাস বা যে কোনো ধরনের ইয়াগুলো আর কি করবো, আমরা এখানে সেট আপ করবো, ঠিক আছে। আমি আবারও বলি, দিস পিসি, তারপর সি ড্রাইভ, তারপর জাম্প থেকে htdocs ফোল্ডার, এবং এই ফোল্ডারের ভিতরে আমাদের সব কাজকর্ম করা লাগবে। এখন আসি মেইন সেক্টরে, এই যে ফোল্ডার পর্যন্ত আসলাম, ঠিক আছে। এসে এখানে কী করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করতে হবে, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা লাগবে। জাম্পটা বুঝেন নাই? আচ্ছা, জাম্প বুঝেন নাই কে আছেন? বা এই যে এতটুকু পর্যন্ত আনছিলাম, কতজন আছেন? জাম্পটা আবার বুঝাইলে ভালো হয়। কথা বুঝেছেন ভাই বুঝাইলে ভালো হয় ভাই। আচ্ছা, ওকে। সো আমি আবার বুঝাচ্ছি। কথা ক্লিয়ার বুঝা জানা ভাই। ওকে, এখন বুঝা যাচ্ছে তো? এখন সব কিছু ক্লিয়ার? হ্যালো, এখন বুঝা যাচ্ছে ভাই। আচ্ছা, ওকে, এখন বুঝা যাচ্ছে ভাই। এখন বুঝা যাচ্ছে। ওকে। সো দেখেন যে জাম্প ফোল্ডারটা, যদি কথা না শোনা যায় আমাকে বলবেন, হ্যাঁ, ঠিক আছে। অডিওটা অন করে বলবেন, সমস্যা নেই। তো জাম্প আসলে কি? জাম্পটা হচ্ছে কি আপনার এই যে সার্ভারটা, লোকাল সার্ভারকে আমরা কি করব, মেইন সার্ভারে একটা ফিল এনে দিব, মানে লাইভ সার্ভার যে বুঝাইছিলাম আমরা, লাইভ সার্ভারে একটা ফিল এনে দেব। তার জন্য আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে, জাম্প। HTML এর জন্য কি করছি আমরা, HTML ফোল্ডার আনছি, তারপর আনার পর এখানে নিউ ফাইল, টেক্সট ডকুমেন্টটা ওপেন করার পর এখান থেকে আমরা এই HTML ফাইলটা ওপেন করার পর, এবং এই যে যখন গুগল ক্রোমে ক্লিক করছি তখন এরকম একটা আমরা আউটপুট পাইছি, এবং সেটাকে কি করতেছি, এই যে লাইভ সার্ভারে একটা ফিল এনে দিছি। যদিও এটা লাইভ সার্ভার না, কিন্তু আমাদের কাজটা কিন্তু চলতেছে, ঠিক আছে। তো সেই হিসেবে এই যে কীভাবে HTML তো করলাম, এখন ওয়ার্ডপ্রেসে কীভাবে আমরা করব, তার জন্য ওয়ার্ডপ্রেসটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসটা ডিফারেন্ট, তার জন্য আমরা এই জাম্প নামে একটা সফটওয়্যার ইনস্টল দিছি। ইনস্টল করার পর জাম্প কীভাবে ইনস্টল করে বা ডাউনলোড করে ওইটা বলছি। এটা করার পর আমরা কি আসছি, প্রথমে গেছি দিস পিসিতে যাওয়ার পর এখানে লোকাল ডিস্ক নামে একটা অপশন আছে, লোকাল ডিস্কে গেছি। যাওয়ার পর এই যে জাম্প নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে, ঠিক আছে। জাম্প নামে ফোল্ডারটা ওপেন হয়েছে, সেখানে ক্লিক করে এই যে একদম স্ক্রল ডাউন মানে হচ্ছে গিয়ে নিচে যাওয়া আর কি, নিচে গেছি। যাওয়ার পর জাম্প কন্ট্রোল, এই জায়গাটায় আমরা কি করছি, ডাবল ক্লিক করার পর এখানে এই যে জাম্পের যে
কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল যে আমরা দেখছিলাম, সি প্যানেল দিয়ে কীভাবে মেনটেন করে সেভাবে সেরকম একটা জাম্পের এই সফটওয়্যার একটা কন্ট্রোল প্যানেল ওপেন হয়েছে এবং সেখানে আমরা কী করছি অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা ফাইল আমাদের অন করা লাগছে, টার্ন অন করা লাগছে। তো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করছি, মাইস্কুয়েলের জন্য স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পর এরকম একটা মানে যখন দেখবেন যে কোনো রেড ওয়ার্নিং নাই বা কোনো ওয়ার্নিং তো বুঝতেছেনি এবং এরর হলে এখানে বলবে, এখানে পোর্ট শো করবে না, পিআইডি শো করবে না। সো এরকম করে আপনারা কী করবেন, জাস্ট দুইটা অ্যাপাচি মাইস্কুয়েল 5টা থেকে এই দুইটা অন করবেন। অন করার পর আমাদের জাম্প সেট আপ শেষ। এখন যাব আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে জাম্পে আনবো বা লাইভ সার্ভারের ফিল্টার পাবো বা পরবর্তী প্রসেস কী। পরবর্তী প্রসেস হচ্ছে জাম্পের যে htdocs-এ ক্লিক করব। htdocs-এ ক্লিক করার পর এই যে এই ফোল্ডারে আমরা আসলাম। এখন আমাদের সব কাজ হবে কি এই ফোল্ডারের ভিতরে, প্রথমে দিস পিসি সি ড্রাইভ, দেন হচ্ছে কি জাম্প, যেমন জাম্প যাওয়ার পর এইরকম একটা এটা ওপেন হবে। এখান থেকে htdocs নামে এই ফোল্ডারটা ওপেন করব। এখন আমাদের কাজটা হবে কি এই জায়গায়, ঠিক আছে। এখন দেখি আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে এই জায়গায় নিয়ে আসা যায় বা নেক্সট প্রসেসটা আমরা দেখব। এই প্রসেসটা তো বুঝতে পারছেন তাই না? এখন বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো এখন আমরা যাব কি wordpress.org। প্রথমে যে আমরা গেছিলাম wordpress.org-এ, সেখান থেকে আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। আপনাদের কি মনে আছে বুস্ট্র্যাপ আমরা কিভাবে ডাউনলোড করছিলাম বা বুস্ট্র্যাপ ডাউনলোড করে যে ইউজ করছিলাম HTML এর ভিতর ফ্রেমওয়ার্ক বুস্ট্র্যাপটা? ঠিক সেরকমই আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে আমাদের লোকাল সার্ভারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা প্রথমে যাই ওয়ার্ডপ্রেস ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পর এখানে দেখেন গেট ওয়ার্ডপ্রেস, এখন ভার্সন হচ্ছে, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এই দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7.2, ঠিক আছে। এই যে এখানে ডাউনলোড বাটনটা আছে, এই ডাউনলোড বাটনে আমাদের ক্লিক করতে হবে। 5.7.2 মানে হচ্ছে কি ওইটার একটা ভার্সন, ওয়ার্ডপ্রেসের একটা ভার্সন হচ্ছে মানে 5.7.2। সো ভার্সন 1 থেকে আসছে, ঠিক আছে, 1 থেকে। এবং দিন যত যাবে 1 মাস পর দেখবেন যে এটা 5.7.5 হয়ে গেছে, ঠিক আছে। সো এরকম আর কি। এই দেখেন এখানে ডাউনলোড হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা। সো এটা একটু সময় নিচ্ছে, দেখি আমরা 7.1 16.1 MB আর কি। সো এরকম করে আপনারা কী করবেন, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা শেষ। এখন আমরা যাব ডাউনলোডস ফোল্ডারে। দেখেন এই যে এই জিপ ফাইলটা আমাদের কি মাধ্যমে পাইছি, ওই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছিলাম এখান থেকে এই জিপ ফাইলটা আসছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা সিম্পলি এক্সট্রাক্ট করব। এই যে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 5.7.2। সো এক্সট্রাক্ট কীভাবে করতে হয় আমি প্রথম ক্লাসে বলছিলাম, উইন্ডার নামে একটা সফটওয়্যার আছে, ওইটা আপনারা ইনস্টল করে নেবেন। সো যারা উইন্ডার সম্পর্কে তেমন কোনো ডাউনলোড নাই, সেটা ইউটিউবে একটু দেখে নিন যে উইন্ডার কীভাবে কাজ করে। তো দেখেন ওয়ার্ডপ্রেসটা করার পর এই যে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো আমরা ফোল্ডারের ভিতর একটু যাব। তো ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এই দেখেন এই যে ফোল্ডারগুলো বা এই যে ফাইলগুলো, এগুলো কিন্তু আমাদের জরুরি। এই ফাইলগুলোর ভিতরই সব আছে, মানে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে না করতে হয়, সব কিছুই এই ফাইলের ভিতর বা এই ফোল্ডারের ভিতর, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতর এই যে এই ফাইলগুলো, ঠিক আছে। তো এগুলো আমরা কী করবো, এগুলো আমাদের লাগবে, যেহেতু আমরা Ctrl+A দিয়ে সব কিছু সিলেক্ট করবো এবং Ctrl+X মানে হচ্ছে যে কাট করতেছি। এবং এটা আমাদেরকে কোথায় লাগবে এখন আমরা বলি, যাই থার্ড প্রসেস যেটা আছে ওইটা htdocs, ঠিক আছে। এই যে জাম্পের htdocs আছে, এখানে আমরা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে। নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এখানে বলবো যে এই ফোল্ডারের ভিতরটাই আমাদের এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, যতগুলো ফাইল আছে সবগুলো এই ফোল্ডারের ভিতরেই থাকবে। HTML-এ আমরা যেরকম এই যে CSS-এর জন্য বুস্ট্র্যাপের জন্য আর কি, যে CSS নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম এবং ফোল্ডারের ভিতর আমরা একটা ফাইল রাখছিলাম, সেটা হচ্ছে কি bootstrap.min.css, ঠিক আছে। তো ঠিক সেরকমই এখন ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের এই ফোল্ডারটার ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো লাগবে। সো এখন ফোল্ডারের নাম আমি যে কোনো নাম দিতে পারি, সে ওয়েব উইজার্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। ফোল্ডারের ভিতর কি করব, আমরা এই যেগুলো কপি করছিলাম এগুলো পেস্ট করে দিব এখানে, একটু সময় নেবে পেস্ট করার জন্য।
দেখেন এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল এগুলো কিন্তু এই ফোল্ডারের ভিতর চলে আসছে, htdocs-এ চলে আসছে, ঠিক আছে। এই যে htdocs-এর ভিতর বাকি যে ফোল্ডারগুলো আছে আপনার এটা রাখেন। আমাদের প্রজেক্ট 1 নামে একটা প্রজেক্ট করছিলাম আমি, এটা দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে। IMG-টা আমার লাগবে না, এটা ডিলিট করে দিই। ওকে, সো এরকম আর কি যেভাবে আছে এরকম রাখেন আপনারা, ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। শুধু এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করার পর যেভাবে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হয় এভাবে ডাউনলোড করে এখানে এই যে ওয়েব উইজারে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন এতক্ষণ পর্যন্ত আমাদের ডান, ঠিক আছে। আমরা কি করছি, লোকাল সার্ভারে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিছি। এখন দেখি আমরা ইয়াতে যাই, গুগল ক্রোমে যাই। গুগল ক্রোমে গিয়ে এখানে কি আমাদের একটা জিনিস লিখতে হবে, এখানে লিখতে হবে লোকাল হোস্ট, ঠিক আছে। লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লোকাল হোস্ট মানে কি, যে আমাদেরকে লোকালে আছে তাই সেটাকে লোকাল হোস্ট হিসেবে কল করা লাগবে। এবং লোকাল হোস্ট থেকে আমরা যে htdocs-এ একটা ফোল্ডার বানাইছি সেটার নাম কি, ওয়েব উইজার্ড, ঠিক আছে। ওয়েব উইজার্ড নামে একটা ফোল্ডার বানাইছি আমরা। সো আমরা কি করব, এই ওয়েব উইজার্ডের যে নামটা আছে, এটা এক্সটেনশনটা আছে, এটা আমরা কপি করব, ঠিক আছে। এটা আমরা কপি করব, কপি করার পর এখন যাব আবার গুগল ক্রোমে, যাওয়ার পর এখানে লোকাল হোস্ট স্ল্যাশ এই ফোল্ডারটার নাম, ঠিক আছে, ওয়েব উইজার্ড নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, লিখে এন্টার চাপবো। এটা অনেক স্লো ক্লাস করতেছে আজকে, বুঝতেছি না কেন হচ্ছে। সবাই দেখতে পারতেছেন তো, তাই না? হ্যালো, জি দেখতেছি। আচ্ছা, ওকে জি দেখা যাচ্ছে। ওকে। সো দেখেন এটা ক্লিক করার পর আমাদের এরকম একটা সেটআপের অপশনটা আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। আর এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, লোগোটা হচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেসের, এই যে ওয়ার্ডপ্রেসের লোগোটা এখানে দেখাচ্ছে, তার মানে আমাদের ঠিকঠাক সব কিছু সেট আপ হয়েছে ফোল্ডারগুলায়, ঠিক আছে। যদি এরকম কেউ কিছু না দেখেন বা যদি এরর টেরর দেখায় বা অন্য কিছু দেখায়, তারপর তখন মনে করবেন যে আপনাদের কোনো একটা ঝামেলা হয়েছে কোনো একটা ফাইল চাইলে, তো এগুলো রিচেক করবেন, ঠিক আছে। এই যে htdocs থেকে এই যে ফোল্ডারটা ওয়েব উইজার্ড, এই যে ওয়ার্ডপ্রেসের যে সেটআপগুলো, এইটা আমরা দেখতে পারতেছি এখানে। সো এখানে আমি বলতেছি কি ভাষাটা সিলেক্ট করার জন্য, সো আমি ইংলিশে রাখবো, কন্টিনিউ। এখানে ক্রিয়েট করার পর এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এন্ড বিফোর ইউ গেটিং স্টার্টেড হ্যান তেন বলতেছে আর কি, মানে এটা ওয়ার্ডপ্রেসের সাথে স্টার্ট করার আগে আমাদের কিছু ফাইল সেট আপ করা নিতে হবে, বা আমাদের কিছু ডাটাবেস যেগুলো আছে এগুলো আগে মানে সেট আপ করে নিতে হবে, অ্যান্ড দেন আমরা কী করতে পারবো, লেটস কোডে ক্লিক করতে পারবো, ঠিক আছে। সো আমাদেরকে রিকমেন্ড করতেছে 5টা আইটেম। এই 5টা আইটেমটা কীভাবে আমরা সেট করব সেটা এই প্রসেসটা এখন দেখাবো। প্রথমে আমরা কী চাচ্ছে, ডাটাবেস নেম। এবং ডাটাবেস সম্পর্কে আসলে অনেক ডিপ বিষয় ডাটাবেসটা, তো সিম্পলি আমরা জেনে রাখি ডাটাবেস হইল গিয়ে এই যে জায়গায় আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সেট থাকবে বা স্টোর করা থাকবে সেটাকে ডাটাবেস বলা হবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেমন ধরে আমাদের ফেসবুক ইউজ করি, ফেসবুকে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জয়েন করার পর আমরা এই মেসেজে আদান প্রদান করি, এই মেসেজগুলো কিন্তু থেকে যায় সার্ভারে, ঠিক আছে, এই সার্ভারে থাকে। তো এগুলো আসে কিন্তু এই ডাটাবেস থেকে, মানে ফেসবুকের ডাটাবেসে আপনার নামেও কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, মানে আপনার নামে, যেমন আমার নামে সামি হক নামে ফেসবুকে অলরেডি ডাটাবেস ক্রিয়েট করা আছে। তো এরকম আমাদের কী করতে হবে, প্রথমে ডাটাবেস নেমটা লাগবে আমাদের। সো ডাটাবেসের জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমে PHP লোকাল হোস্ট /php my admin, ঠিক আছে, মাই অ্যাডমিন এই নামে আমাদেরকে যাইতে হবে, এই লিঙ্কে যাইতে হবে। দেখেন লোকাল হোস্ট, প্রথমে আমরা কী করছি, লোকাল হোস্ট স্ল্যাশ যে ফোল্ডারের নামটা দিছি, যেই ফোল্ডারে আমাদের ফাইলগুলো আছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, ডাটাবেস সেট করবো। ডাটাবেসের জন্য আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin এই জায়গাটায় আমাদের যাইতে হবে বা ক্লিক করতে হবে। সো এখানে একটা ডিফারেন্ট একটা জগৎ দেখতে পারবেন, ভয় পাইয়েন না কেউ। সো দেখেন আমাদের PHP my adminটা বা ডাটাবেস যেখান থেকে আমরা ক্রিয়েট করব সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা কি করব, প্রথমে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করব। সো নিউ ডাটাবেস ক্রিয়েটের জন্য আমরা ডাটাবেসে ক্লিক করব।
ডাটাবেজে ক্লিক করার পর এখানে দেখেন যে ডাটাবেজ নামে একটা অপশন দিচ্ছে আমাদের, যেখান দিয়ে আমরা কি করব যে ডাটাবেজটা নিউ ডাটাবেজটা ক্রিয়েট করব। তো তার আগে আমি কি করি, যেহেতু আমরা এই জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে, সেগুলো কিন্তু স্টোর করা লাগবে এক জায়গায়, তাই হিসেবে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ফাইলটা ওপেন করি। একটা টেক্সট ডকুমেন্ট ফাইলের নাম দিচ্ছি ওয়েব উইজার্ড, ঠিক আছে, ওয়েবসাইট ইনফো। সো ওয়েবসাইট ইনফো নামে করলাম। এবং আমাদের কি লাগবে এখানে ডাটাবেজ নেম, ঠিক আছে। আমরা যাই আবার গুগল ক্রোমে, যাওয়ার পর এখান থেকে ডাটাবেজ একটা নেমটা ক্রিয়েট করবো, ডাটাবেজের নাম। সো আমি ডাটাবেজের নাম যে কোনো কিছু দিতে পারি আমার ইচ্ছা মতো। সো আমি ওয়েব উইজার্ড নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করবো এবং সিম্পলি এটাকে কপি করে রাখবো, ঠিক আছে। এবং সিম্পলি এখান থেকে ক্রিয়েটে ক্লিকটা করবো। এখানে দেখেন এখানে বলতেছে যে ডাটাবেজ হ্যাজ বিন সেভড পারফেক্টলি। সো আমরা ডাটাবেজের নেমটা কিন্তু সেভ করে ফেলছি এবং এখান থেকে ডাটাবেজ নেমটা দিব ওয়েব উইজার্ড, ঠিক আছে। এবং যদি আমি এখানে যাই, এখানে দেখেন ডাটাবেজ নেমটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, মানে একটা ডান। এখন আমাদের সেকেন্ড প্রসেসটা যেতে হবে। সেকেন্ড প্রসেসের জন্য ডাটাবেজ ক্রিয়েট করার পর এখানে প্রিভিলেজেস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে নিচে যদি আসেন, এখানে একটা দেখতে পারবেন যে এটা ইউজার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ইউজার অ্যাকাউন্ট। এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা কি করব, ইউজার নেমটা সেট করব ডাটাবেজ। প্রথমে আমরা ডাটাবেজ ক্লিক করলাম, এখন আমরা ডাটাবেজে যে ইনফরমেশনগুলো মানে ইউজার নেম, হোস্ট নেম, পাসওয়ার্ড এগুলো আমরা সেট করব, ঠিক আছে। সো ইউজার নেমটা ডাটাবেজ ইউজার নেম কী দেওয়া যায়, আচ্ছা সে ধরেন আমি ইউজার নেমটা দিচ্ছি ওয়েব উইজার্ড নামে একটা ইউজার নেম দিচ্ছি। আপনার ইচ্ছা, আপনি চাইলে এগুলো কিন্তু ক্লায়েন্ট বলে দিবে, ঠিক আছে, কী ইউজ করবেন ডাটাবেজ, এগুলো ইউজ করবেন, এগুলো ক্লায়েন্ট বলে দিবে, সমস্যা নেই। সো যেহেতু আমি কোনো নাম খুঁজে পাচ্ছি না, তাই ওয়েব উইজার্ডটা আবার দিলাম, ঠিক আছে, ওয়েব উইজার্ড নামে। আচ্ছা আপনাদের পেজ লাগবে, তাই ওয়েব উইজার্ড 1 দিলাম, ঠিক আছে। তারপর হোস্ট নেম, আমরা তো লোকাল হোস্টে কাজ করি, তো এটা লোকাল হোস্ট থাকবে, ঠিক আছে। হোস্ট নেম মানে লোকালে আমরা কাজ করতেছি, লোকাল হোস্ট। সো পাসওয়ার্ডের স্ট্রিংটা যেটা আছে, আমরা এই যে এখন ম্যানুয়ালি যে পাসওয়ার্ডটা করব, এখানে পাসওয়ার্ড আমাদেরকে সেট করতে হবে, ঠিক আছে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, সে ধরেন ওয়েব উইজার্ড 1 2 3, ঠিক আছে। তো এটা কী করতে হবে, এখানে আবার আমার টাইপ করতে হবে ওয়েব 2 3, ঠিক আছে। সো এই নামে আমরা কী করলাম, একটা এই পাসওয়ার্ডটা সেট করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে যদি আপনারা চান যে পাসওয়ার্ড জেনারেট করতে, পাসওয়ার্ড জেনারেট তো বুঝেন, মানে অটোমেটিকলি ওরা ফিল করে দিবে। মানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করি, সো দেখেন এই পাসওয়ার্ডটা কিন্তু ওরা জেনারেট করে দিছে, ঠিক আছে। এই পাসওয়ার্ডটাও এখানেও আছে, এই যে এই পাসওয়ার্ডটা এখানে জেনারেট হয়ে গেছে, এখানে জেনারেট হয়ে গেছে। তো এখানে যদি কেউ ম্যানুয়ালি করতে চান যে আমার ইচ্ছা মতো আমি পাসওয়ার্ড সেট করবো, এখানে পাসওয়ার্ড দিবেন এবং ওরা বলে দিবে যে স্ট্রেং কতটুকু স্ট্রং আছে বা না আছে। তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন স্ট্রং রাখার, উইক রাখবেন না কখনোই। সো তারপর দেখেন এটা আমাদের কি পাসওয়ার্ড। সো ডাটাবেজের পাসওয়ার্ডটা এখানে কপি করে এখানে নিয়ে আসি। ডাটাবেজ প্রথমে আসবে ইউজার নেম, ঠিক আছে। সো দেন আসবে কি, এখান থেকে কপি করে নিই, পাসওয়ার্ড, ওকে। সো ডাটাবেজ পাসওয়ার্ডটা আমরা কি সেট করছিলাম এখান থেকে, এটা Ctrl+C দিয়ে কপি করব, এখানে এসে পেস্ট করে রাখবো। ইউজার নেম কি সিলেক্ট করছি বা কি নিছি, এই যে ওয়েব উইজার্ড 1 নামে একটা ইউজার নেম নিছি। সো এটা ইউজার নেমটা এখানে এসে দিব। তো ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড আমাদের ফিল আপ করা শেষ। এখন দেখি ডাটাবেজ নেম শেষ, ডাটাবেজ ইউজার নেম শেষ, ডাটাবেজ পাসওয়ার্ড শেষ এবং ডাটাবেজ হোস্ট কি লোকাল হোস্ট, ঠিক আছে। তো সবগুলোই কিন্তু আমাদের এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেভ করে আসি এবং নিচে আসার পর এগুলো চেক অল করে দিবেন, মানে সবগুলো তারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই কাজ শেষ। কাজ দেওয়ার পর এখানে গো নামে একটা অপশন আছে, এই গতে ক্লিক করবেন। একটু সময় নেবে লোড হতে এবং বলবে যে এই দেখেন ইউ হ্যাভ এডেড আ নিউ ইউজার, মানে ইউজার নেম আমার পারফেক্টলি এড করা ডান এই ডাটাবেজের, ঠিক আছে। এই ইউজারটা ডান। আর ইউজারের যে ইনফরমেশনগুলো সব কিছু আমরা এখানে সেভ করে রাখছি, ওয়েবসাইট ইনফোটের ডাটাবেজের নেমগুলো। এখন আমরা যাই মেন ওয়েবসাইটে এবং সবগুলো কিন্তু আমাদের শেষ। ডাটাবেজ নেম সিলেক্ট করা শেষ, ডাটাবেজ ইউজার নেম শেষ, পাসওয়ার্ড শেষ, হোস্ট কি লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স আমরা নেক্সটে পাবো। এখানে ক্লিক করবো লেটস গো।
লেটস গোতে ক্লিক করার পর দেখেন এখানে আমাকে কি চাচ্ছে, ডাটাবেস নেম চাচ্ছে। সো বাই ডিফল্ট কি ওয়ার্ডপ্রেস ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে রাখছে ওরা, ঠিক আছে, বাই ডিফল্ট। সো আমরা কিন্তু এটা ইউজ করবো না, আমরা করবো এখান থেকে আমরা যা আনছি। তো ডাটাবেস নেম আমরা কি রাখছি, ওয়েব উইজার্ড রাখছি, কন্ট্রোল সি। তারপর এখানে ডাটাবেস নেমের জায়গায় এটা পেস্ট করে দিলাম। ইউজার নেম মানে ডাটাবেস ইউজার নেম রাখছি ওয়েব উইজার্ড 1, ঠিক আছে। তো এটা আমি সিম্পলি কি দাও এই কপি পেস্ট করে দিই। ডাটাবেস পাসওয়ার্ডটা যেটা জেনারেট করছিলাম পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখবো, ঠিক আছে। তো লোকাল হোস্ট ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে। এবং টেবিল প্রেফিক্সটা কখনো আপনারা ডাব্লিউপি রাখেন না, মানে এই ডাব্লিউপি নামে আর কি আপনার ডাটাবেসটা যে ক্রিয়েট হবে এই ডাব্লিউপি নামে ক্রিয়েট করে দিবে। এখন হ্যাকার কিন্তু অলরেডি জানে, এই যে বাই ডিফল্ট দেখেন হ্যাকার কিন্তু অলরেডি জানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে ডাব্লিউপি সিলেক্ট করে দেওয়া হয়। তো আপনারা সিম্পলি এটাকে চেঞ্জ করবেন। এখানে চেঞ্জ করার পর আমি এসএইচ দিচ্ছি, ঠিক আছে, এসএইচ দিলাম, এটা চেঞ্জ করে দিলাম ডাব্লিউপি। সো আপনারা এটা চেঞ্জ করবেন ফর সিকিউরিটি পারপাস। তো এসএইচ মানে সামি হক। আচ্ছা, তো নেক্সট আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পর যদি আপনাদের এই ডাটাবেস যেটা আমরা ক্রিয়েট করলাম এটা যদি ঠিকঠাকভাবে এই লোকাল হোস্টে কাজ করে, এরকম যদি আপনারা একটা নোটিফিকেশন পান বা এরকম টিক চিহ্ন আপনাদের আসে, মানে আপনাদের লাইফটা সাকসেস হয়েছে। সো আপনারা কি করতে পারতেছেন, এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারতেছেন। এবং যাদের এটা আসবে না বা এখানে রং দেখাবে বা এইরকম কিছু একটা আপনাদের রান দ্য ইনস্টলেশনের জন্য কোনো প্রসেস আপনাদের না দেওয়া থাকে, তো আপনারা কি হয়েছেন যে ব্যর্থ হয়েছেন। তো ব্যর্থ হওয়া মানে কি আবার ট্রাই করা, লাইফে ব্যর্থতা থাকবে। সো আবার ট্রাই করা। সো আবার আপনারা কী করবেন, যে প্রসেসটা দেখাইলাম এভাবে আবার ট্রাই করবেন। তো সবাই চেষ্টা করবেন প্রথমবারেই যেন সব কিছু হয়ে যায়, ঠিক আছে, একদম সিম্পল আছে। তো আমি সিম্পলি কী করবো, রান দ্য ইনস্টলেশনে ক্লিক করবো। সো ওয়ার্ডপ্রেসটা আমার সার্ভারে ইনস্টল হতে থাকবে। ডান, গ্রেট। এখানে কী করতেছে, আমাকে ওয়েলকাম মেসেজ দিচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে। ওয়েলকাম মেসেজটা পাওয়ার পর মানে আমি সাকসেসফুলি ডাটাবেসটা আমার কানেক্ট করতে পারতেছি, ঠিক আছে। ওয়েলকামটা দেওয়ার পর এখানে কি চাচ্ছে, সাইট টাইটেল চাচ্ছে। এখন দেখেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে প্রায় ঢুকে গেছি, অলমোস্ট ডান, ঠিক আছে, একটু ইয়াতে আছে। এখান থেকে সাইট টাইটেল মানে কি, সাইট টাইটেল মানে এই যে সামি হক, যদি আমি এখানে যাই আমার সাইটে, আমি আমার সাইটটা, এই সাইটটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা, নিশ্চয়ই ফ্রিল্যান্সিং টাইপ কিছু বা আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। এই সাইটটাকে ডিসক্রাইব করার জন্য আমি আমারও এরকম সেট করা লাগছে। তো সেট করতে আমি কি বলছি, এটা একটা পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে, মাই ফ্রিল্যান্সিং সাইটও বলা যেতে পারে, ঠিক আছে। সো সাইট টাইটেলটা আমরা কি করব, এখানে যে কোনো নাম আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারবেন। সো আমি দিচ্ছি কি, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট দিলাম, ঠিক আছে, যেহেতু এটা আমরা ফার্স্ট ওয়ার্ডপ্রেস এটা দিচ্ছি। ইউজার নেম, এই ইউজার নেমটা কী জানেন, এই ইউজার নেমটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। মানে যখন আমি লগ ইন করবো ওয়ার্ডপ্রেসে, এটা তো গেলো ডাটাবেস, দেখেন পেস্ট লাগিয়ে না আবার, এই যে এগুলো হচ্ছে গিয়ে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। কিন্তু এখন যেটা আমরা ক্রিয়েট করতেছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেসের জন্য আমাদেরকে ইউজার নেমে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিতে হবে। সো আমি দিলাম আমার নামে, সামি হক নামে আমি ইউজার নেমটা দিলাম। পাসওয়ার্ড যেটা আছে, যদি আমি চাই পাসওয়ার্ডটা ওদের পাসওয়ার্ড রাখি, ঠিক আছে, বা যদি আমি চাই আমার ম্যানুয়াল পাসওয়ার্ড ইউজ করতে, বা আমি যে পাসওয়ার্ড থেকে আবার দেখেন এখানে কেউ আবার ফেসবুক পাসওয়ার্ড এগুলো দিয়ে না, ঠিক আছে, এগুলো মানে একটু স্ট্রং রাখেন। তো সেই হিসেবে সামি হক নিলাম, ইউজার নেম, পাসওয়ার্ড নিলাম এই পাসওয়ার্ডটা, এবং ইওর ইমেল। সো এখন ইমেল যেটা আছে, এই ইমেলে কিন্তু আমার নোটিফিকেশন যাবে যে এই ইমেলে তোমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, এটা লাইভ সার্ভারের জন্য যাবে আর কি। এরপরও আমরা কি রাখি, একটা ইমেল, আমাদের এই ইমেলটা দিলাম, এটা কি হচ্ছে এই অ্যাডমিন ইমেল আর কি ওয়ার্ডপ্রেসের জন্য। তো এখন আমরা এখানে আবার আসবো, আসলে এটা ডাটাবেস ইনফো, এবং এটা হবে আমাদের ওয়ার্ডপ্রেস ইনফো, ঠিক আছে, ইনফো মানে ইনফরমেশন। সো ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা কী রাখছিলাম, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, পাসওয়ার্ড, ওকে। সো পাসওয়ার্ডটা দেখি এখানে আমরা কি দিছি, সামি হক নামে ইউজার নেম ক্রিয়েট করছি। তো সামি হকটা এখানে এসে সেভ করে রাখবো, ইউজার নেম হচ্ছে সামি হক, আর পাসওয়ার্ডটা কি ওই যে পাসওয়ার্ডটা ওরা দিছে। সো আপনি আমার মতো চাইলে আমি দিতে পারতাম আমার পাসওয়ার্ড, ওদেরটা ভালো লাগছে ওদেরটা ইউজ করতেছি। ইউজার নেম পাসওয়ার্ড আমার হয়ে গেছে, ডান। এটা হচ্ছে ডাটাবেস ইনফরমেশন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনফরমেশন। সো আপনারা যখন ক্রিয়েট করবেন প্রতিটা স্টেপ এভাবে সেভ করে রাখবেন, একটা নোটপ্যাড একটা টেক্সট ফাইলে এরকম সেভ করে রাখবেন, যেন ইন ফিউচার যখন আপনি লগ ইন করবেন ওয়েবসাইটে,
আচ্ছা, সবাই আছেন তো, তাই না? হ্যালো, শুনতেছেন? হ্যাঁ আসি। হ্যাঁ, সরি, আমার জি, জি। ইলেকট্রিসিটিটা চলে গেছিলো, তাই আর কি। ওকে, সো দেখেন তারপর কি আসছে, এই যে আমি বললাম যেটা ডাটাবেজ ইনফরমেশন এবং যা যা আপনারা করবেন প্রতিটা স্টেপ এখানে সেভ করে রাখবেন, ঠিক আছে? সো বেটার আপনাদের ফিউচারে যখন লগ ইন করবেন ওয়েবসাইটে, সেরকম আর কি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? এখন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি? এটা আপনারা আনচেকই রাখবেন। এটা হচ্ছে গিয়ে ডিসকভারি সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এসিও নামটা শুনতেন তো সবাই, শুনছেন না? এসিও বা এসিও হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসিওটা কি করে? এসিওটা করে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাই বা গুগলে শো আপ করাই, ঠিক আছে? গুগলে শো করার পর এবং আমাদের ওয়েবসাইটটা যেন সার্চ করলে দেখা যেতে পারে গুগলে, তো সেই হিসেবে এটাকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলা হয়। তো এটা যদি আমরা চেক করে রাখি, তার মানে ডিসকভারেজ মানে সার্চ ইঞ্জিন থেকে এটা আমাদের আর শো করবে না আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে? সো এটা যেরকম আছে আমরা এরকম রাখবো, এটাতে আনচেকই থাকবে। আর যদি কেউ চেক দেন সমস্যা নাই, তো দিলে আর কি আপনাদের গুগলে যখন সার্চ করবেন তখন এটা আর দেখতে পাবেন না, ডিসকভারেজ করে দিবেন। সো এমনিতেই আমরা পাবো না, কারণ আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। সো নেক্সট আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, ঠিক আছে? ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর কিছু টাইম নেবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে। নেটওয়ার্ক আবার প্রবলেম করতেছে। সরি সেটার জন্য, ইলেকট্রিসিটিটা আসলে অনেক জ্বালাচ্ছে দিন দিন। আচ্ছা, সো আমরা কি করছি, ওয়ার্ডপ্রেসটা দেখেন, এখানে ক্লিক করার পর যখন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্লিক করার পর এরকম একটা সাকসেস নোটিফিকেশনটা আমাদের দেখাবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের যে সাকসেস নোটিফিকেশনটা সেটা দেখাবে, তার মানে বুঝতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটা মানে ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে, ঠিক আছে? তার জন্য আমরা এটা দেখতে পারতেছি। এখন সিম্পলি কি বলতেছে এখানে, ইউজার নেম বলতেছে সামি হক, মানে এই যে এই সামি হক নামে ইউজার নেমটা আমরা ক্রিয়েট করছি, এবং পাসওয়ার্ড যেটা আছে যে এই পাসওয়ার্ডটা এখানে বলতেছে যে ইয়োর চুজেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড এখানে শো করবে না, ফর সিকিউরিটি পারপাস আপনাদেরকে এটা করতে হবে। তো এটা যত সম্ভব ট্রাই করবেন হাইড রাখার জন্য। যখন একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবেন, এই যে এই ওয়েবসাইটটা কিন্তু আমি ব্যাকএন্ডে জানি আমি কি আছে, আমার পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো আমি অবশ্যই চাইবো না এটা কেউ হ্যাক করুক, বা এটা ফেসবুকের মতোই কাজ করতেছে, ঠিক আছে? অনেক পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে, ব্যাকএন্ডে কিছু পেমেন্ট মেথড অ্যাড করা আছে। তো তার জন্য এগুলো আমাদেরকে সিকিউর রাখতে হবে। তো সিকিউর রাখার জন্য আমাদের এই পাসওয়ার্ড টাসওয়ার্ডগুলো যেন আমরা শুধু দেখি, এখানে তো আপনার শেখানোর পারপাসে যে কোনো পাসওয়ার্ড ইউজ করতেছি, ঠিক আছে? সো নেক্সটে দেখেন আমরা কি করব, এখানে লগ ইনে ক্লিক করব। যদি এতটুকু পর্যন্ত হয়ে থাকে আমরা লগ ইনে ক্লিক করব। তো সিম্পলি লগ ইনে ক্লিক করলাম। হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা ওকে। সো আজকে ইলেকট্রিসিটিও জ্বালাচ্ছে এবং লাস্ট 2 মিনিট কিচ্ছু শুনছি না রে ভাই। লাস্ট 2 মিনিট শুনেন নাই? আচ্ছা ওকে। সো দেখেন ভাই কত সময় কিতাব বুঝা গেছে না। আচ্ছা ওকে, তো সেটা যেটা বলছিলাম যে আপনারা যখন যাবেন, তো যখন দেখেন, এখন খেয়াল করেন এই যে ডাটাবেস থেকে আমরা কি করছি, ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা রাখছি এবং পাসওয়ার্ডটাও রাখছি। রাখার পর এরকম একটা এই ইয়াটা আমরা পাবো, যে সাকসেস নোটিশটা পেয়ে যাবো। এখানে সাকসেস নামে অপশনটা থাকবে। হ্যালো, দেখা যায় না। স্ক্রিন শেয়ার, ও সরি, স্ক্রিন শেয়ার হইছে না। নেটওয়ার্ক চলে গেলে সব কিছুই কি আবার ইয়া করা যায়। এখন দেখা যায় স্ক্রিনটা?
ঠিক আছে? জি ঠিক দেখা আছে, যাচ্ছে। আচ্ছা ওকে। সো দেখেন, যখন আমরা কি করব, ডাটাবেস যেটা এই যে ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এই যে সেট করলাম আমরা সামিহক নামে ইউজার নেম সেট করছি এবং পাসওয়ার্ডটা এটা থেকে সেট করছি, করার পর এরকম একটা সাকসেস নোটিশ আমাদেরকে দেখাবে এই লেটস গোতে ক্লিক করার পর। সাকসেস নোটিশটা দেখানোর পর এখানে বলবে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, মানে ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে এই আমাদের লোকাল সার্ভারে, ঠিক আছে। তারপর আমরা কি করব, লগইনের যে অপশনটা আছে এটা ইউজ করব, লগইনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন ওয়ার্ডপ্রেসের কিন্তু পুরো ফিল্ডটা এখানে চলে আসতেছে। সো এভাবেই আমি আর কি লাইভ সার্ভারে বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটগুলো করি এভাবেই আর কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় ওয়েবসাইটে। এখন দেখেন ইউজার নেমটা যেটা আছে, এই যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম কী রাখছিলাম এখানে সামিহক, সো সেটা সিম্পলি কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব, সামিহক নামে ইউজার নেম ডান। পাসওয়ার্ড, সো এই পাসওয়ার্ড এই যে এখানে সেভ করে রাখছিলাম এখানে, তারপর পাসওয়ার্ডে এসে ক্লিক করব। সো রিমেম্বার মি মানে কি, যখন আপনি আবার লগ ইন করতে যাইবেন তখন আপনাকে রিমেম্বার করবে আর কি, যে এই যে লগ ইনটাই আর কি। তো সেই জন্য এটার অপশানটা চাইলে চেক করতে পারেন এবং আনচেক রাখতে পারেন। এখন যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা স্টেপে ট্রাই করবেন, এই যে ডাটাবেস ইনফো আমরা রাখছি এখানে, ডাটাবেস নেমও সেভ করে রাখছি, ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ডে সেভ করে রাখছি, এবং ওয়ার্ডপ্রেস ইনফো যেটা আছে ওয়ার্ডপ্রেস ইনফোতেও আমরা এই জিনিসগুলো সেভ করে রাখছি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের ইনফো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট টাইম যেন আমাদের ইজিলি লগ ইন করতে পারি। তো এখানে কী করব, লগ ইন নামে অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর একটা চমক ওয়েট করতেছে আমাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে বুম, আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা সেটা চলে আসছে। সো দেখেন এই যে এই জিনিসটা, এবং আমি প্রথমে যে জিনিসটা দেখাইছিলাম আপনাদেরকে, গুগল ক্রোম ছিল, এই যে এই জিনিসটা, এই দেখেন এই একটা ড্যাশবোর্ড প্রথমে দেখাইছিলাম যে এইভাবে কীভাবে আমরা এই জিনিসটা আনতে পারি, ঠিক আছে। এবং আনার পর যে লোকাল হোস্টেও কিন্তু আমরা সেম জিনিসটা ইনস্টল দিছি। এখন সিম্পলি কী করি, দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম, এখানে ভিজিট করি, সাইটটা ভিজিট করি। এই দেখেন এই কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই যে একটা আমাদের ওয়েবসাইট, এই যে লোকাল হোস্ট / ওয়েব উইজার্ড। সো এই জিনিসটা কিন্তু ডোমেইন আকারে কাজ করতেছে, ঠিক আছে। হয়তো বা এটা লোকাল হোস্টে মানে লাইভ না, কিন্তু এটা একটা ডোমেইন আকারে কাজ করতেছে। এবং এই লেখাগুলা বা এই যে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে, এই থিংসগুলো কোথায় সেভ আছে, আমাদের লোকাল হোস্টে সেভ আছে, মানে এই ফোল্ডারটায় সেভ আছে, htdocs থেকে ওয়েব উইজার্ড এই ফোল্ডারটায় সব কিছু সেট করা আছে। এরকম আমরা কিছু দেখছিলাম রাইট, সিপ্যানেলে কিন্তু এই যে ফাইল ম্যানেজার থেকে এরকম কিছু একটা দেখছিলাম। সো দেখেন ফাইল ম্যানেজার থেকে আমাদের লোকাল হোস্টে কিন্তু এই জিনিসগুলো আমরা নিয়ে আসছি, ঠিক আছে। এবং এই হচ্ছে গিয়ে টুইস্ট বা খুবই মজা একটা জিনিস। এখন থেকে আমাদের আর কষ্ট নাই, এখান থেকে শুধু ফ্রন্ট এন্ডে আমরা কাজ করব, মানে এই জায়গা থেকে আমরা চেঞ্জগুলো করব এবং এখানে আমরা আউটপুটটা দেখতে পারবো, ঠিক আছে। এখন আসি ড্যাশবোর্ড নিয়ে। সো ড্যাশবোর্ড কি, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস কি, থিম কি, অ্যাপিয়ারেন্স থেকে থিমস কি, কাস্টমাইজ কীভাবে করতে হয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোয় দেখবো। সো এই দেখেন আইডিয়াটা নেন, এই যে ড্যাশবোর্ড এটাকে বলা হয় কি ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি আমাদের লাইভ সার্ভার বা এই ড্যাশবোর্ড থেকে যা আমরা এখানে ইনপুট দিব সেম জিনিসটা কি আমরা এই লোকাল হোস্টের বাইরে যে এই আউটপুটটা আমরা দেখতে পারবো। সো আমরা শিখে গেলাম কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আমাদের লোকাল হোস্টে, ঠিক আছে। এবং এখন দেখি আমরা একটা জিনিস দেখবো যে নেক্সট টাইম যখন আমরা লগ ইন করতে চাইবো ওয়েবসাইটে, সেদিন এগুলো আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট টাইম যে আমরা এই লগ ইন করবো ওয়েবসাইটে কীভাবে করবো, এখন কি আবার আমাদের এই ফোল্ডারে যাইতে হবে, ফোল্ডারে গিয়া এখানে কি আবার আমরা করব, মানে ওয়েব উইজার্ড নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, তারপর এরকম ডাটাবেস ক্রিয়েট করব, এরকম করব না। এটা আমরা এটা আমাদের ওয়ান টাইম সলিউশন বা পার্মানেন্ট সলিউশন, এটা আমাদের পার্মানেন্ট ওয়েবসাইট, ঠিক আছে, লোকাল হোস্টে। সো এগুলো কিন্তু থাকবে। এখন দেখি আমরা ফ্রন্ট এন্ড থেকে কীভাবে ইজিলি লগ ইন করতে হয়। সেই জন্য আমাদের প্রথমে কী লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ দেওয়ার পর আমাদের ফোল্ডারের নাম ওয়েব উইজার্ড ফোল্ডারের নাম /wp admin। WP admin কি, WP মানে কি ওয়ার্ডপ্রেস, আগে বলছিলাম। অ্যাডমিন মানে এই যে লগ ইন করতেছি আমি ওয়েবসাইটে, WP অ্যাডমিনের বদলে আমি এখানে WP লগ ইন ইউজ করতে পারবো, ঠিক আছে। দুই আকারে করা যায়, WP লগ ইন এবং WP অ্যাডমিন। সো এটা যখন ক্লিক করব, অ্যাডমিন লিখা এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, আমাদেরকে কী করবে যে এরকম একটা অপশন দিবে যেখান থেকে আমরা WP-তে লগ ইন করতে পারি ইজিলি। আগে আমরা কি করছিলাম,
আগে আমরা কি করছিলাম যে ফোল্ডার আকারে গেছি, ফোল্ডার আকারে যাওয়ার পর এখানে ক্রিয়েট করছি, ঠিক আছে, ফোল্ডার ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে তারপর করছি। কিন্তু এখন আমরা লাইভ সার্ভারের সাহায্যে ডাইরেক্টলি আর কি ওয়েবসাইটে যাইতে পারি, ঠিক আছে। জামটা দেখি আছে কিনা, তো লোড নিচ্ছে কেন? সো দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। এটা কেন এই যে আমার লগ ইন করার অপশন দিল না, কারণ আমি কিন্তু এখান থেকে লগ আউট হয়নি। সো এখান থেকে আমি সিম্পলি কী করি, লগ আউট করি। এই যে হাউ ডে সামি হক, এটা ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট দেওয়া, এখান থেকে আমাকে প্রথমে লগ আউট করতে হবে। সো লগ আউট করার পর এখন আমি আবার যাইব, ঠিক আছে, আবার দেখাই। এখানে দেখেন আপনারা খেয়াল করেন, লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নেম কি ওয়েব উইজার্ড। এখন ফোল্ডার নেম আমি চাইলে এসও দিতে পারতাম, এসএইচও দিতে পারতাম, বা আমাদের ইচ্ছা মতো দিতে পারতাম। তারপর কী লিখতে হবে আমাদেরকে, ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে, ডাব্লিউপি অ্যাডমিন লিখে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাকে বলবে যে তুমি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করো, ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড। এখন আমাদের ইউজার নেম কি এখানে সেট করা আছে, সামি হক ইউজার নেম, আর আমাদের পাসওয়ার্ড হচ্ছে কি এইটা, ঠিক আছে। সো আমি পাসওয়ার্ডটা এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছে, যে আমার সাজেস্ট করতেছে, ঠিক আছে, এরকম সাজেস্ট করবে আপনাদের। তো এরকম থেকে এখান থেকে চাইলেও ক্লিক করতে পারেন বা নর্মালি লিখতে পারেন, ঠিক আছে। এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি এবং লগ ইন করতেছে। তো লগ ইন করার পর আমাদের এরকম একটা দেখতে পারবো এবং এখান থেকে আমাদের সাইটটাও আমরা ভিজিট করতে পারবো, ঠিক আছে। আমাদের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এই হলো গিয়ে কাহিনী, বা এই যে এখন দেখলেন তো কীভাবে, জাস্ট এটা ইনশিওর করতে হবে যেন আমাদের এই যে জাম্প যেটা কাজ করতেছে এজ এ লাইভ সার্ভার, সেটা যেন অ্যাপাচি মাইস্কুল এভাবে যেন অন থাকে, ঠিক আছে, স্টার্ট থাকে এবং এখানে যেন স্টার্ট লেখা থাকে। অ্যান্ড দেন আমরা কী করবো, এই ডাইরেক্ট এখানে যাবো, এখান থেকে ফ্রন্ট এন্ডে আর কি, মানে আপনার গুগল ক্রোমে লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নেম স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন শেষ, এখান দিয়ে এরকম করে ওয়ার্ডপ্রেসটা করতে পারবেন আর কি। সো নেক্সট ক্লাসে আমরা দেখব এই যে কীভাবে লাইভ সার্ভারে, এটা তো বললাম লোকাল সার্ভারে, লাইভ সার্ভারে সিপ্যানেল থেকে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি, এবং এই যে ওয়ার্ডপ্রেসের যে বেসিক আইডিয়াগুলো, এখানে ড্যাশবোর্ড, হোম কি, পোস্টগুলো কি পোস্ট কীরকম কাজ করে, মিডিয়া কীরকম কাজ করে, পেজ কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, অ্যাপারেন্স থেকে থিমস কি, বা থিমসের কীভাবে অনেকগুলো থিমস খুঁজে পাওয়া যায়, বা থিম ফরেস্ট, ডাব্লিউপি লকার, এগুলোতে কীভাবে থিমটা নামানো যায় এবং প্লাগইনের কাজ কী, বা প্লাগইন কী করে, ইউজার কি, টুল সেটিং, মানে সবগুলো একটা একটা করে আমরা দেখব, ঠিক আছে। এবং এখানে এই যে এগুলো রাখবো না আমরা, ঠিক আছে, এই যে যেগুলো দিচ্ছে বাই ডিফল্ট এগুলো আমাদের রাখবো না, আমরা মডিফাই করবো সাইটটাকে নতুন আকারে একটা নতুন লুক দিব। সে মাইক্রোসফটের যেরকম একটা লুকস আছে না, অনেক সুন্দর লুকস আছে, তো এরকম একটা প্রজেক্ট দেখবো, প্রজেক্ট দিয়ে আমরা আগাবো আর কি, যে কীভাবে প্রজেক্ট করা যায়। সো এখন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লাইভ সার্ভারে কাজ করা যায়, এবং এভাবেই আর কি লোকাল সার্ভারে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে এরকম ওয়ার্ডপ্রেসের একটা ফিল আনতে হয় লোকাল সার্ভারে। এই হলো গিয়ে প্রসেস। এখন বুঝতে পারছেন তো, তাই না? কারো কোনো কোয়েশ্চন আছে? হ্যালো, আচ্ছা, এটা কি মানে অন্য কম্পিউটারে মানে ইন্টারনেট ব্রাউজিং করে মানে লগ ইন করা যাবে? না, অন্য কম্পিউটারে যাবে না, এটা কাজ করবে শুধু, হ্যাঁ, শুধু আপনার ওয়েবসাইট বা শুধু আমার ওয়েবসাইটে, ঠিক আছে। সো অন্য কম্পিউটার করতে গেলে কি করতে হবে, এই যে জাম্প, ওই ওয়েবসাইটে জাম্প আই না, তারপর জাম্প সেট আপ কইরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়া তারপর করতে হবে। এই লিঙ্কটা আছে না, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েব উইজার্ড, এটা কিন্তু আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এটা যদি অন্য ওয়েবসাইট থেকে আমি এই লিঙ্কে যাই, এই লিঙ্কটা কিন্তু কাজ করবে না, কারণ এটা শুধু আমার ওয়েবসাইটের জন্য। এই যে HTML CSS আমরা যেরকম করছিলাম না, এই যে বুস্টেপ যেভাবে শিখছিলাম, বুস্টেপে যেরকম ছিল আর কি, শুধু এক পেজে কাজ করে, মানে শুধু আমার পিসিতে কাজ করবে এই লিঙ্কগুলো, ঠিক আছে। আর যখন এটা লাইভ সার্ভারে যাবে তখন ইচ্ছা মতো যে কোনো কম্পিউটারে হোক, মানে যে কোনো কম্পিউটার যে কোনো প্রান্ত থেকে আমরা লগ ইন করতে পারবো, ঠিক আছে, বা সাইটটা ইউজ করতে পারবো। তখন এটা লোকাল থাকবে না, এটা লাইভ থাকবে সবার জন্য, ইন্টারন্যাশনালি। বুঝছেন? কামরান ভাইয়া বুঝতে পারছেন? কামরান আহমদ, তো এটা একটা কিছু ভাইয়া রেকর্ড দিলে পুরো মতো বুঝতে পারবো। আচ্ছা, রেকর্ড দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, পুরো মতো বুঝতে পারবো।
হ্যাঁ আজকে ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আজকের ক্লাস শেষ। সো নেক্সটে তো আমরা বললাম প্ল্যানগুলো, তো নেক্সটের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এটা হ্যাঁ আপনার জন্য যে টাস্কটা শুনে যান। টাস্কটা হবে গিয়ে কি আপনাদের লোকাল হোস্টে এই যে দেখাইলাম আমি জাম্প সফটওয়্যার ডাউনলোড করে আপনারা লোকাল হোস্টে কী করবেন, এই যে এরকম একটা ড্যাশবোর্ড নিয়ে আসবেন। এই যে এরকম একটা লোকাল হোস্ট ওয়েব উইজার্ড এরকম ডাটাবেজ আপনারা ক্রিয়েট করবেন। তারপরে এখানে নোটপ্যাডে এইগুলো সেভ করে রাখবেন ওয়ার্ডপ্রেস ইনফো দিয়া। দেন আমরা কী করবেন, এরকম একটা ফিল নিয়ে আসবেন। জাম্প সফটওয়্যার ইউজ করে আমি তো সব দেখাইছি, রেকর্ডিংও পাবেন। সো এই হিসাবে এরকম একটা এই ফিলটা বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ঠিক আছে, এক কথায় বলতে গেলে আপনাদের লোকাল হোস্টে বা লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। ঠিক আছে, সো নেক্সট ক্লাসের আগে সবাই যেন এটা দিতে পারেন এবং স্ক্রিনশট আকারে এগুলো দিয়ে রাখবেন। ঠিক আছে, গ্রুপে আমি দেখে দিব। আমি চাই সবাই যেন এটা করতে পারেন। তো এটা কিন্তু ওয়ান টাইম প্রসেস, একদম একবার করার পর আমরা ডাইরেক্টলি এখান থেকে লগ ইন করতে পারবো। লোকাল হোস্ট টাইপ করে যেরকম দেখাইলাম আর কি ওই রকম। আচ্ছা, সো ভালো থাকেন। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই টাস্কগুলো আর কি ফলো করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।